আচ্ছা, আগের ক্লাসে আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো প্রথম যে ক্লাসটা আমাদের হয়েছে সেই ক্লাসটা এক মিনিট। আচ্ছা, প্রথম ক্লাসটা একটু আমি বলে দিই হালকা করে, ইন্ট্রোডাক্টরি। যেটা ফার্স্ট ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম সেটার একটু অত ডিটেলে না, আমি জিসটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমাদের যে স্টেটস অফ ম্যাটার রয়েছে তার মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্সের ওপর বেস করে তিন রকমের রয়েছে: গ্যাসিয়াস, সলিড আর লিকুইড। এই তিন রকমের স্টেট রয়েছে। তো এই তিনটে স্টেট, তার মধ্যে আমরা পড়তে চাই যেটা, সেটা হচ্ছে সলিড স্টেটটার ব্যাপারটা পড়তে চাই। সেটা নিয়ে আমরা বলেছিলাম আগের ক্লাসে যে সলিডের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স সব থেকে বেশি। মলিকিউলগুলো তাদের মিন পজিশন থেকে বা নিজস্ব জায়গা থেকে সরে যায় না। লিকুইডগুলো কিছুটা হলেও সরে যায়, এবং গ্যাসিয়াস মলিকিউলসগুলো কিন্তু ভালো রকমেরই আর কি, তারা এদিক সেদিক মুভমেন্ট করে। গ্যাস এবং লিকুইডকে ফ্লুইড বলা হয় সেই জন্য, যেহেতু তারা পার্টিকেলগুলো মুভ করতে পারে। আর বাকি সলিডকে কিন্তু রিজিড বলা হয়, কারণ তাদের মলিকিউলসগুলো কিন্তু কোনোভাবে মুভ করতে পারে না। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি সলিডে, তারপর লিকুইডে, তারপরে গ্যাসে। কথা বলেছিলাম। দ্বিতীয় কথা যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে সলিডের যে পার্টিকেলসগুলো রয়েছে সেই পার্টিকেলসগুলো কিন্তু তাদের নিজস্ব যে জায়গা আর কি, সেই জায়গা থেকেই কিন্তু তারা এদিক সেদিক সরে যায় না। অনেকটা স্প্রিংয়ের মতো। বাঁদিকে একটা ছবি আমি ইউজ করেছি, অনেকটা স্প্রিংয়ের মতো, মানে নিজের জায়গা থেকেই আর কি এদিক সেদিক করতে পারে। ওর জায়গা ছেড়ে বেরিয়ে চলে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ স্প্রিংয়ের সাথে আটকানো রয়েছে, মানে ওটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্সে রয়েছে। তাই ডান দিকে ছবিটা দেখলে বুঝতে পারবি যে জাস্ট একটু কাঁপছে, এরকম টাইপের হয়। অ্যাট অ্যাবসলিউট জিরো এই কাঁপাটা বন্ধ হয়ে যায়। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এদের মিন পজিশন থেকে ভাইব্রেট করে। সলিডের প্রপার্টির মধ্যে শেপ এবং তাদের ভলিউম আছে। তারা ফ্লো করতে পারে না, তারা ইনকম্প্রেসিবল, তারা রিজিড। এসব কথা আমরা আগের ক্লাসে বলেছি। সলিড লিকুইড গ্যাসের কিছু প্রপার্টিগত দিক থেকে কম্প্যারিজন রয়েছে, ফ্লো করতে পারে কিনা, ডিফিউজ করতে পারে কিনা, ইন্টারমলিকুলার স্পেস আছে কিনা, বা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে কিনা, ইত্যাদি। তো এবারে আমরা যে বিষয়টা আজকে আর কি ডিটেলে যাব, সেটাই হচ্ছে এই ব্যাপারটা যে এখানে আমরা যত রকমের আমাদের যে সলিড রয়েছে সেই সলিডের সকলের স্ট্রাকচার কেমন হয় সেটা আজকে কিন্তু আমরা পড়ব। সলিডের স্ট্রাকচারের ব্যাপারটা কিন্তু আজকে আমরা ডিটেলে ডিসকাস করব। কারণ সলিড লিকুইড বা গ্যাসের চাইতে যে পয়েন্ট অফ ভিউ থেকে আলাদা সেটা হচ্ছে স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে আলাদা। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে বলেছিলাম, দু রকমের সলিডের কথা বলেছিলাম আগের ক্লাসে, ক্রিস্টালাইন সলিড, অ্যামারফাস সলিড। তাদের বেশ কিছু প্রপার্টির কথা বলেছিলাম। ক্রিস্টালাইন সলিডগুলো অর্ডারলি ফ্যাশনে বা অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু অ্যামারফাস সলিডগুলো থাকে না। যেরকম কোয়ার্টজ বা সোডিয়াম ক্লোরাইড, এটা ক্রিস্টালাইন সলিড। এছাড়াও অ্যামারফাস সলিড, যেগুলোর কোনো শেপ নেই, পার্টিকুলার শেপ নেই, ডেফিনেট জিওমেট্রিক্যাল ফর্ম নেই, ইত্যাদি নেই। যেরকম সিলিকন ডাইঅক্সাইড বা কোয়ার্টজ গ্লাস, এগুলো কিন্তু সবই অ্যামারফাসের মধ্যে পড়ে। অ্যামারফাস এবং সলিডের মধ্যে, অ্যামারফাস এবং ক্রিস্টালাইনের মধ্যে আমরা কিছু ডিফারেন্স বলেছিলাম। অ্যামারফাস আইসোট্রপিক হয়, ওরা অ্যানাইসোট্রপিক হয়, এসব কথাবার্তাগুলো আগের ক্লাসে বলা হয়েছে। তো স্মুথ এজ ভাঙলে এজগুলো স্মুথ হয় না হয় সেগুলো আমরা অন্য একটা প্রেজেন্টেশন থেকে বুঝিয়েছি।
এদের স্মুথ এজ হয় না ইত্যাদি। ক্রিস্টালাইন অ্যামরফাস সলিডের মধ্যে ডিফারেন্সও বলেছিলাম। তারপরে আমরা বলেছিলাম কিছু টাইপস অফ সলিড, কত রকম টাইপের সলিড হয় সেটাও নিয়ে ডিসকাস করেছিলাম, যে ক্রিস্টালাইন সলিড, মলিকুলার সলিড, আয়নিক সলিড, মেটালিক সলিড, কোভ্যালেন্ট সলিড। আবার মলিকুলার সলিডকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছিল, সেগুলোর পার্টগুলো আমরা পরপর নিয়ে ডিসকাস করেছিলাম, যেগুলো নন পোলার মলিকুলার সলিড বা পোলার মলিকুলার সলিড, মেটালিক সলিড ইত্যাদি, এরা কেমন কেমন চেয়ার হয়, কীরকম হয়, কী ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স থাকে তাদের মধ্যে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, এসব কথাগুলো বলা হয়েছিল আগের ক্লাস। হাইড্রোজেন বন্ডের মলিকুলার সলিড। তারপরে এরপরে আমি বলেছিলাম যে মেটালিক আয়নিক সলিডগুলো কীরকম হয়, তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, এবং আয়নিক সলিড, তারপরে সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক সালফাইড, এগুলো সব আয়নিক সলিড। আয়নিক সলিডের ক্যারেক্টার কেমন হয়, আয়নিক সলিড। তারপরে মেটালিক সলিডের কথাও পড়িয়েছিলাম, যে ফ্রি ইলেকট্রন থাকে। আর লাস্টে গিয়ে একদম কোভ্যালেন্ট সলিড বা নেটওয়ার্ক সলিড, যেখানে কিনা লার্জ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, খুব বেশি অ্যাট্রাকশন, এবং ডায়মন্ড বা গ্রাফাইট, এইসব নিয়ে আমরা বলেছিলাম। তো এইগুলো আমরা আগের লাস্ট ক্লাসে বলেছিলাম। আজকে আমরা এই সলিড স্টেট কেমিস্ট্রি সেকেন্ড যে ক্লাস, সেটা নিয়ে আমরা আজকে যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করবো সেগুলো আমরা বলছি। আজকে খুবই ইম্পর্টেন্ট পার্ট, এবং অ্যাকচুয়ালি সলিডের যে কেমিস্ট্রিটা পড়া হবে সেটা আজকেই বেসিক্যালি তার বিশেষ ব্যাপারটা পড়া হবে। পরের দিনকার সলিডের প্রপার্টিগুলোকে স্ট্রাকচারের সাথে কোরিলেট করা হবে, কিন্তু আজকে জাস্ট ওদের স্ট্রাকচার নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? তো তাতে প্রথমেই আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি না, ক্রিস্টাল ল্যাটিস এবং ইউনিট সেল বলতে খুব কি বোঝায়, এটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে ব্যাপারগুলো। হ্যাঁ, এগুলো একটু ডিফিকাল্ট আছে, কিন্তু ভালো করে মন দিয়ে শুনতে হবে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আমি বলছি সেগুলো। তো ক্রিস্টাল ল্যাটিস এবং ইউনিট সেল বলতে কি বোঝায়, আগের দিনকার এই জায়গাটা এসে আমরা শেষ করেছি। তো ক্রিস্টাল ল্যাটিস বলতে কি বোঝায়, প্রথম কথা না, ক্রিস্টাল ল্যাটিস হচ্ছে কি না, আমরা যখন যে কোনো সলিড আমরা দেখি, সেই সলিডের মধ্যে এই যে গ্রিন, ইয়েলো, এরকম ধরনের যে সমস্ত জায়গাগুলো দেওয়া রয়েছে, এই জায়গাতে কিছু কিছু জিনিসপত্র রয়েছে। কি রয়েছে না, সেটা অ্যাটম হতে পারে, বা মলিকিউল হতে পারে, বা আয়ন হতে পারে। অ্যাটম থাকতে পারে, সোডিয়াম ক্লোরাইড যদি এটাকে ধরি তাহলে আয়ন আছে, Na+Cl-। যদি এটা আইস ধরি তাহলে ওয়াটার আছে। যদি আমি এটাকে আয়রন ধরি একটা, বা কপার ধরি, তাহলে অ্যাটম রয়েছে, কপার অ্যাটম বা আয়রন অ্যাটম রয়েছে। তো ক্রিস্টাল ল্যাটিস মানে হচ্ছে একটা 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার, যেটা একটা সলিড যে স্ট্রাকচারটা পজেস করে, সলিডের একটা পার্টিকুলার স্ট্রাকচার থাকে, সেটা হয়তো এখানে কিউবিক দেখানো রয়েছে, আরো অনেক রকম দেখানো হবে আজকে। তো সমস্ত বিষয়গুলো এইভাবেই, যে ক্রিস্টাল তার একটা ডেফিনিট একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন থাকে, একটা পার্টিকুলার দেখতে হয়, এবং তার যে জায়গাগুলোতে কোনো অ্যাটম বা কিছু আছে, যে জায়গাগুলোতে এগুলো আছে, সেই জায়গাগুলোকে কি বলে, পয়েন্ট বলে। সেই জায়গাগুলোকে কি বলে, পয়েন্ট। অনেক বইতে লেখা আছে এটাকে ল্যাটিস পয়েন্ট বলেও লেখা আছে। আমি বই পড়ে দেখেছি যে ল্যাটিস পয়েন্টটা আগে বলতো, আজকাল ওটাকে পয়েন্ট বলে। তবে ল্যাটিস পয়েন্টও বলা যায়, অসুবিধার কিছু নেই। তাহলে যে জায়গায় কোনো অ্যাটমস বা মলিকিউলস এগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে বলে পয়েন্ট। সেটা এই জায়গাও হতে পারে, সেটা এই জায়গাও হতে পারে, সেটা এরকম জায়গা হতে পারে, যেখানে তুমি কিছু দেখতে পাচ্ছ, যেখানে অ্যাটমস বা মলিকিউলস বা আয়ন কিছু একটা প্রেজেন্ট আছে, দ্যাট ইজ নোন অ্যাজ পয়েন্ট। তো ল্যাটিসের মধ্যে তাহলে ল্যাটিস পয়েন্ট বলে একটা জায়গা থাকছে, যেখানে কিনা অ্যাটমস বা মলিকিউলস এগুলো থাকছে। তো এবার শোন ভালো করে আমার কথাটা, সেটা হচ্ছে যে এই যে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, একটা লার্জ ইনফাইনাইট স্ট্রাকচার, সলিডের অনেক বড় স্ট্রাকচার হয়, সেটাকেই জেনারেলি বলা হয় কি, ক্রিস্টাল ল্যাটিস। তাকে বলে ক্রিস্টাল ল্যাটিস। তো ক্রিস্টাল ল্যাটিসকে অনেকে বলে স্পেস ল্যাটিস, এটাও বলা যায়। আবার ল্যাটিস এই নামটাও বলা যায়। আমি কি করি না, যতগুলো নাম বলা যায় সবগুলোই বলি। তার কারণটা হচ্ছে যে কোনো প্রশ্নে এই নামটা ইউজ করে, কোনো প্রশ্নে ওই নামটা ইউজ করে।
তো অনেক সময় মনে হতে পারে যে হয়তো এই নাম, এটা হয়তো আলাদা জিনিস, স্পেস ল্যাটিসটা ক্রিস্টাল ল্যাটিসটা আলাদা জিনিস বা ল্যাটিসটা আলাদা জিনিস, কিন্তু তা নয়। ক্রিস্টাল ল্যাটিস, স্পেস ল্যাটিস এবং ল্যাটিস সবই একই জিনিস, এবং এটা একটা 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, যে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টে একটা সলিড সেই অ্যারেঞ্জমেন্টটাকে ধরে রাখে, সেই অ্যারেঞ্জমেন্টে থাকে। তো এখন এই ক্রিস্টাল ল্যাটিসের যে 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, তাতে এই সায়েন্টিস্ট দেখতে পাচ্ছিস, ব্রাভিয়াস বলে সায়েন্টিস্ট, ইনি 14 রকমের স্ট্রাকচারের কথা বলেছেন। পৃথিবীতে যত সলিড কম্পাউন্ড আছে বা সলিড যে কোনো মলিকিউল বা যা কিছু সলিড আছে, তার স্ট্রাকচার এই 14 রকমের মধ্যেই হতে হবে। এই 14টা স্ট্রাকচারের কথা উনি বলেছেন। এটা ঠিক না ভুল সেটা পরের ব্যাপার, সেটা আমরা পড়তে পড়তে বুঝে যাব। কিন্তু উনি 14টা ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান আগস্টা ব্র্যাভিস, উনি কিন্তু এই ব্র্যাভিয়াস ল্যাটিসের কথা বলেছিলেন, যেটা 14 রকমের স্ট্রাকচারাল ফর্ম আছে, যে ফর্মে যে কোনো সলিড এই 14 রকমের ফর্মে থাকতে পারে। এ প্রসঙ্গে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে 14টা ফর্ম তোকে আমি দেখাবো, তাদের আবার কম্বিনেশন হতে পারে, পারমুটেশন কম্বিনেশন হতে পারে। কথাটা বুঝতে হবে যে পিওর ওই স্ট্রাকচারটাই হবে এরকম নাও হতে পারে। ধর আমি দুটো স্ট্রাকচার বললাম, দুটো স্ট্রাকচার কম্বাইন করে আরেকটা স্ট্রাকচার হতে পারে। তার মানে 14টা মানে 14টা হলো না, অনেক অনেক বেশি নাম্বার হয়ে গেল, অনেক বেশি। হ্যাঁ, সেসব কথা আমি বলবো এবং সেসব জিনিসপত্র নিয়ে আমি আলোচনা করব। তো ব্রাভিয়াস ল্যাটিস কোনগুলো না, এখানে তুই যদি দেখিস তাহলে কিউবিকের 3 রকমের পাবি। কিরকম ব্যাপারটা আমি একটু বাদে বলছি। কিউবিকের 3টে পাবি, সিম্পল বডি সেন্টার, ফেস সেন্টার 3টে। টেট্রাগোনালে 2টো পাবি, সিম্পল বডি সেন্টার। অর্থোরম্বিকের 4টে পাবি, সিম্পল বডি সেন্টার, ফেস সেন্টার, এন্ড সেন্টার। আর মনোক্লিনিকে 2টো পাবি, সিম্পল এন্ড সেন্টার। রম্বোহেড্রালে সিম্পল পাবি, হেক্সাগোনালে পাবি সিম্পল, আর ট্রাইক্লানে পাবি সিম্পল। তো এইটা গুনলে তুই দেখতে পাবি যে 14টাই আসছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তো এই স্ট্রাকচারগুলো অবভিয়াসলি তুই বুঝতে পারছিস না, যে স্ট্রাকচারগুলো তোকে দেখানো হলো এগুলো তুই বোঝার কোনো চান্সই নেই। কারণ এর মানে কি, বডি সেন্টার, ফেস সেন্টার, সিম্পল, অর্থোরম্বিক, রোম্বিক, মনোক্লিনিক, রম্বোহেড্রাল, এগুলোর মানে কি এগুলো তোকে বলা হয়নি এখন। আমি কোনো ডিটেলে যাইনি, আমি তোকে জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে সারা পৃথিবীতে যত মলিকিউল আছে, সলিড স্ট্রাকচার আছে, তা এই কটা চেহারার মধ্যেই হবে, এই 14 রকমের চেহারার মধ্যেই হবে। এর বাইরে কোনো স্ট্রাকচার হবে না, এর বাইরে দেখতে কোনো এরকম ধরনের স্ট্রাকচার বা কোনো সলিড নেই। এবং এটা অন ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে বের করা হয়েছে। এটা মিথ্যে কথা একেবারেই নয়, এটা একেবারেই সত্যি কথা। এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের থ্রু দিয়ে এসছে, এবং ব্র্যাগস থিওরি আছে তার জন্য, সেটা আমাদের জয়েন্টের জন্য আমরা পড়ি ব্র্যাগস থিওরি, এটা আমাদের বোর্ডসের মধ্যে নেই। এবং টপোলজি সেগুলো সবই আর কি নিট বা আইআইটি জয়েন্টে রয়েছে, সেটা আমরা ওই ক্লাসে পড়ব। তো আপাতত আমরা এই 14টা স্ট্রাকচার নিয়ে আমাদের আজকে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই 14টা স্ট্রাকচার নিয়ে। তো 14টা স্ট্রাকচার যখন তোর বোঝা হয়ে যাবে, তখন তুই দেখবি যে অনেকটা রিলিফ পাবি, যে এই জটিল ব্যাপারটা থেকে তুই বেরিয়ে আসতে পেরেছিস। কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে তোর আমার কথা শুনতে হবে। আমি তোকে আগেই বলেছি যে ল্যাটিসের যে পয়েন্টে কিছু থাকে, অ্যাটম বা মলিকিউল বা আয়ন থাকে, তাকে ল্যাটিস সাইড বা ল্যাটিস পয়েন্ট বা সিম্পলি পয়েন্ট বলে। ইচ পয়েন্ট ইন দ্য ল্যাটিস ইজ কল্ড ল্যাটিস পয়েন্ট অর ল্যাটিস সাইড বা সিম্পলি পয়েন্ট বলে। এটা তো আমি আগেই বলেছি। এবার কোথায় কোথায় এরা থাকে সে ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং। দেখ, এই যে আমি বলতে চাইছি বারবার যে অ্যাটম বা মলিকিউল বা আয়ন, এগুলোকে এক কথায় বলে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। তুমি বারবার অ্যাটম মলিকিউল আয়ন এসব কথা নাও বলতে পারো, তুমি বলতে পারো পার্টিকেল। পার্টিকেল মানেই অ্যাটম মলিকিউল আয়নই বোঝাবে, এবং তারাই বিভিন্ন বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু একটা জিনিস তোকে মনে রাখতে হবে যে আমরা স্ট্রাকচারটাকে যেভাবে এঁকে দেখাচ্ছি সেভাবে ঠিক এক্স্যাক্টলি স্ট্রাকচারগুলো নয়। এটা আমাদের পড়াবার সুবিধার জন্য, বোঝাবার সুবিধার জন্য আঁকা হচ্ছে। আসলে একটা স্ট্রাকচারের সাথে অতখানি গ্যাপ নেই। এই যে অ্যাটমগুলো হয় ডায়াগোনালি, না হয় টার্মিনালি, কোনো না কোনো ভাবে টাচ করে রয়েছে, একে অপরের সাথে টাচ করে রয়েছে।
সেটা আস্তে আস্তে তুই পড়তে পড়তে বুঝতে পারবি। কিন্তু আমি যদি সব টাচ করে দিই তাহলে তুই সামনে কে পিছনে কে সব কিছু বুঝতে পারবি না। সেই জন্যে স্ট্রাকচারটা দেখানোর জন্যে এরকম করে করা হয়েছে, মাঝখানে লম্বা লম্বা লাঠি টাইপে টেনে দেওয়া হয়েছে। কিন্তু কোনো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামও আছে ক্লোরাইড আছে, তো সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে কি লম্বা লাঠি টাইপের কিছু আছে? কিছু নেই। ওটা স্ট্রাকচার বোঝাবার জন্য এটা করা হচ্ছে, এটা ফর সিম্পলিসিটি, আমরা যাতে বুঝতে পারি সেই জন্য করা হচ্ছে। কিন্তু এদের যে স্ট্রাকচারটা হয় তাকে বলে স্পেস ফিল্ড। স্পেস ফিল্ড মানে কি? ওই যে মাঝখানে স্পেস আছে, ওই স্পেসগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে, ওই স্পেসগুলো বন্ধ হয়ে যাবে। কিভাবে বন্ধ হবে সেটা আমি তোকে দেখাবো। তো যদি আমরা এই ল্যাটিস পয়েন্টগুলোকে যদি জয়েন করি, লাইন দিয়ে জয়েন করি, তাহলে যেটা হবে সেটাই হবে কি, ওই ল্যাটিসটার জিওমেট্রি। এখানে কিন্তু ল্যাটিস পয়েন্টগুলোতে কোনো কিছু অ্যাটমস বা মলিকিউলস নেই, কিন্তু তাদেরকে জয়েন করে দেওয়া হয়েছে। এই জায়গা, এই জায়গা, যত ল্যাটিস পয়েন্ট রয়েছে সব জায়গাগুলোকে যদি দেখ, ল্যাটিস পয়েন্টস আর জয়েন্ট বাই স্ট্রেট লাইন টু ব্রিং আউট দ্য জিওমেট্রি অফ দ্য ল্যাটিস। এটা যে কিউবের মতো দেখতে হলো, সেটা আমরা ওই পরপর পরপর টেনে 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 জুড়ে দিলে যে 3 ডাইমেনশনের চেহারা হবে সেটাই হবে কি, জিওমেট্রি অফ দ্য ল্যাটিস। ল্যাটিসের যে জিওমেট্রি, আমি এটাকে কিউবিক বলতে পারছি এই কারণেই যে ওইগুলোকে জয়েন করে দেওয়ার পরে তার চেহারাটা এরকম ধরনের এসছে, কিউবিক অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো স্ট্রেট লাইনে এটাকে জয়েন করতে হবে, তবেই কিনা ল্যাটিসের জিওমেট্রিটা আমি পাবো। এখন দেখ, এই যে ল্যাটিসটা তুই একটু আগেই যে দেখলি ল্যাটিস, তাতে তুই যদি ভালো করে দেখিস তাহলে অনেক ছোট ছোট জিনিসের একটা জয়েন করার পরে এটা তৈরি হয়েছে মনে হবে। কিভাবে না, আমি তোকে সে সম্পর্কে আইডিয়া দেবো, সেটাকে বলে ইউনিট সেল। যখন আমরা একটা ল্যাটিস সম্পর্কে পড়ি তখন পুরো ল্যাটিসটা নিয়ে পড়তে হয় না, ল্যাটিসের ছোট্ট একটা পার্ট পড়তে হয়, সেই পার্টটা নিয়ে আলোচনা করতে হয়, সেই পার্টটাই রিপিটেশন হয়ে পুরো টোটাল ক্রিস্টালটা হয়। তো এই ছোট পার্টটাকে কি বলে? ইউনিট সেল বলে। ছোট পার্টটাকে ইউনিট সেল বলে। তুই ভালো করে খেয়াল করে দেখ, আমি এখানে তোকে ল্যাটিসটা দেখাচ্ছি এবং এই ল্যাটিসটার সাথে সাথে আমি তোকে ইউনিট সেলটাও দেখাচ্ছি। তো ইউনিট সেলটা দেখ, ওখান থেকে বের করে নিলাম একটা ছোট্ট জায়গা, বাকি জায়গাটা সাদা করা রয়েছে আর ওখানে গ্রিন ইয়েলো করা রয়েছে। তো এই হচ্ছে ইউনিট সেল। এই ইউনিট সেলটা কিন্তু পরপর জুড়ে জুড়ে, এই ইউনিট সেলগুলো, এটা হচ্ছে ইউনিট সেল, এটা পরপর জুড়ছে, দেখ পরপর জুড়ে যাচ্ছে, পরপর পরপর জুড়ে 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 জুড়ে, কিন্তু ইউনিট সেলটায় দেখতেই পাচ্ছিস যে পরপর জুড়ে জুড়ে কিন্তু ওই 3 ডাইমেনশনাল ল্যাটিসটা তৈরি হচ্ছে। তাহলে ব্যাপারটা খুবই সিম্পল ব্যাপার, খুব ইজি ব্যাপার, যে আমরা একটা ল্যাটিসের মধ্যে একটা পার্ট, সেটাকে ইউনিট সেল বলবো, সেটা জুড়ে জুড়ে কিউব হবে, বড় বড় কিউব হবে, সেই বড় বড় কিউবগুলো আবার জুড়ে জুড়ে আরো বড় হবে। তো এই যে অংশটা, এইটাই হচ্ছে আমাদের কাছে মূল আলোচনার বিষয়বস্তু, এটা হচ্ছে আমাদের কাছে ইউনিট সেল। তো আর একবার আমি তোকে বলছি, ভালো করে তুই কথাটা আমার শোন। সেটা হচ্ছে কি না, একটা ল্যাটিসের যা চেহারা হবে, ইউনিট সেলের তাই চেহারা হবে। ইউনিট সেলটার মতোই ল্যাটিসটার চেহারা হবে। ইউনিট সেলগুলো জাস্ট জুড়ে 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 জুড়েই ল্যাটিসটা তৈরি হবে। ইউনিট সেলের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, না ক্যারেক্টারিস্টিক্স আছে, সব কথা আমি তোকে বলবো, কিন্তু আপাতত তুই এইটুকু শুধু বোঝার চেষ্টা কর যে ইউনিট সেল মানেই হচ্ছে একটা টোটাল ল্যাটিসের একটা ছোট্ট পার্ট, যে এই টোটাল ল্যাটিস তার একটা ছোট্ট পার্ট, এই ছোট্ট পার্টটা হচ্ছে ইউনিট সেল। এই ইউনিট সেলটাকে যদি আমি পরপর পরপর জুড়ি তাহলে এরকম একটা কিউবের মতো একটা জিনিস পাবো। ইউনিট সেলটাকে এবারে পরপর জুড়ছি, দেখ এরকম কিউবের মতো একটা জিনিস পেলাম, একই জিনিস পাবো। এই বড় বড় কিউব যেগুলো হলো সেগুলোকে আবার যদি তুই জুড়ে দিস তাহলে ল্যাটিসটা আরো বড় হয়ে যাবে, আরো আস্তে আরো বাড়তে থাকবে। এটা একটা ইউনিট সেলগুলো জোড়ার পরে যেটা হয়েছে সেটা, তার সাথে আরো জুড়ে দিলাম, তার সাথে আরো জুড়ে দিলাম, উপরে নিচে সামনে পিছনে 3 ডাইমেনশন এরকম অনেক আমি জুড়ে দিতে পারি। তো জুড়ে দেওয়ার পরে যেটা আমাদের কাছে মূল আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে কি না, সেটা এখন তুই দেখতে পাচ্ছিস যে সেটা কি না, সেটা হচ্ছে ইউনিট সেল। ইউনিট সেলের দুটো জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ। কি কি? একটাকে বলে এজ লেন্থ। এজ লেন্থ মানে কি না, এজ লেন্থ, এ দেখ EDGE, এজ লেন্থ। এজ লেন্থ মানে কি? দেখ এক্স অ্যাক্সিস বরাবর তার কতটা লেন্থ মানে এ, ওয়াই অ্যাক্সিস বরাবর তার কতটা লেন্থ, কত দূর পর্যন্ত গেছে।
জেড অ্যাক্সিস বরাবর কতটা গেছে সি, তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর তার লেন্থটা কত দূর কাট করেছে। সবসময় এবিসি সমান নাও হতে পারে, আলাদা হতে পারে, এ বি সমান হলো, সি আলাদা হলো, এরকম নানান রকমের হতে পারে। তো এজ লেন্থ আমার কাছে ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কথাটা বোঝা গেছে। তাহলে ইউনিট সেল যখনই আমি বলবো, ইউনিট সেলের কথা বলবো, তখন আমাকে অবশ্যই কি বলতে হবে, এ বি সি এর লেন্থ এক না আলাদা, এসব কথা বলতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এজ লেন্থ ছাড়াও এখানে আরো একটা ব্যাপার গুরুত্বপূর্ণ। সেটা কি না, সেটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল মানে এক একটা ফেসের সাথে আর একটা ফেসের অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এই দেখ, এক্স অ্যাক্সিসের উল্টো দিকের যে অ্যাঙ্গেল, যেখানে যেমন খুশি তুই অ্যাঙ্গেল লিখতে পারবি না, আমার ভালো করে তুই শোন, যেমনটি আছে তেমনটিই তোকে লিখতে হবে, দিস ইজ কনভেনশন। সলিড স্টেটে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি কনভেনশন আছে। এইখানে লেখা আছে আলফা, এখানে লেখা আছে বিটা, আর এখানে লেখা আছে গামা। এক্স অ্যাক্সিসের উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা রয়েছে, মানে ওয়াই আর জেড এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, তাকে আমরা কি বলবো, আলফা বলবো। সে অ্যাঙ্গেলটাকে কি বলবো, আলফা। ওয়াই অ্যাক্সিসের উল্টো দিকে মানে এক্স আর জেড এর মধ্যে, এই যে এক্স আর জেড এর মধ্যে যে অ্যাঙ্গেল রয়েছে, তাকে আমি কি বলবো, বিটা। আর জেড অ্যাক্সিসের উল্টো দিকে মানে এক্স আর ওয়াই এর মধ্যে যে অ্যাঙ্গেল রয়েছে, তাকে বলে গামা। ভুলবশত বইতে এক্স আর ওয়াই এর অ্যাঙ্গেলটাকে আলফা, ওয়াই আর জেড এর অ্যাঙ্গেলটাকে বিটা এরকম করে লেখা আছে। এইখানটায় আলফা দিয়ে শুরু করেছে, এইখানটায় আলফা দিয়ে শুরু করেছে, এখানে বিটা দিয়েছে, এখানে গামা দিয়েছে, আলফা আর গামাটাকে উল্টো পাল্টা করেছে। হবে না, ভুল হবে, কেটে দেবে পরীক্ষায় লিখলে, ওভাবে হবে না। যেটা নিয়ম সেটাই লিখতে হবে, যেটা ঠিক সেটাই লিখতে হবে, উল্টো পাল্টা গাঁজা মেরে কিছু কাজ হবে না। আমি তোকে বলছি যে দুটো জিনিস তুই সবসময় ইউনিট সেলের মনে রাখবি। কে কি বললো, স্কুলে কি পড়িয়েছে, আমার লিস্ট বদার, তুই পরীক্ষার সময় যেটা লিখবি, পরীক্ষায় যারা খাতা দেখবে তারা একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার শিট মেনটেন করবে, সেটাই বড় কথা, সেটাই বড় কথা। প্রচুর টিচার আছে বহুদিন ধরে পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নেই, এরকম স্কুলে অনেক টিচার আছে। আমি কারোর সমালোচনা করতে চাই না, কিন্তু কি না, অনেক জিনিসের পরিবর্তন হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি যা আসার পরে 54-এ এই সোসাইটি প্রথম এসেছিল। তারপরে প্রত্যেক বছর নেটে সাইট আছে, ইউপ্যাকের সাইট আছে, তুই সেখানে ঢুকে দেখতে পারিস, দেখলেই তুই বুঝতে পারবি যে প্রত্যেক বছর বছর ওরা নানান রকমের সিস্টেম পত্র চেঞ্জ করে। যত যত ডেভেলপমেন্ট হচ্ছে, যত যত নতুন নতুন কম্পাউন্ড তৈরি হচ্ছে, যা কিছু হচ্ছে, তত কিন্তু চেঞ্জ হচ্ছে। তো 2019 পর্যন্ত কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো প্রত্যেক বছর যে চেঞ্জ হয়, তার চেঞ্জের মডিফিকেশনগুলো কিন্তু নেটে দেওয়া থাকে, প্লাস বইও পাওয়া যায়, ইউপ্যাকের বইও পাওয়া যায়, বিভিন্ন কলেজ লাইব্রেরিতে বইও পাওয়া যায়, বইতেও কিন্তু লেখা থাকে। তো যেটা মডার্নাইজড, যেটা এখনো পর্যন্ত যেটা মডার্ন, সেই জিনিসগুলোই পড়তে হয়, কারণ কম্পিটিটিভ এক্সামে সেগুলোই দেয় এবং সেই ব্যাপারগুলোই পড়তে হয়। এগুলো হিস্ট্রি নয় যে বাবর যা করেছিল, তুই আর চেঞ্জ করতে পারবি না, আজকে নতুন করে আর চেঞ্জ করা যাবে না, বাবর যা করেছে, ভালো কথা, ও নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু কেমিস্ট্রিটা হচ্ছে কি না, নতুন নতুন কম্পাউন্ড বেরোচ্ছে, অনেক থিওরি চেঞ্জ হচ্ছে, আগে যেভাবে দেখা হতো সেভাবে দেখা হচ্ছে না। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা সলিডের ক্ষেত্রে একটা ইউনিট সেল, দেখ আমি তোকে যে ছবিটা দেখিয়েছি একদম এক্স্যাক্টলি এই ছবিটা, যে আলফা অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স এর উল্টো দিকে, বিটা অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াই এর উল্টো দিকে, আর গামা অ্যাঙ্গেলটা হচ্ছে জেড এর উল্টো দিকে। এবার তুই বুঝে নে যে কার কার মধ্যে অ্যাঙ্গেল। তো ইউনিট সেল আমি এত গুরুত্ব দিচ্ছি কেন, ইউনিট সেল এই কারণেই আমি এত গুরুত্ব দিচ্ছি যে ইউনিট সেলটাকেই আমি যদি অ্যানালিসিস করি, ইউনিট সেলটা যদি সব কিছু আমি জানতে পারি, তাহলেই তো আমার ল্যাটিসটা জানা হয়ে যাবে, টোটাল স্ট্রাকচারটা জানা হয়ে যাবে। কারণ ইউনিট সেল যেমন চেহারা হবে, সেরকমই কিন্তু পুরোটার চেহারা হবে। এখন এই ইউনিট সেলের সেই জন্য এই তিনটে ব্যাপার, আলফা বিটা গামা এবং এ বি সি, এই তিনটে, একটাকে বলে কি ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে এজ লেন্থ। তো এজ লেন্থ এবং ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, তাদের মধ্যে কি রিলেশনশিপ আছে না আছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো। এবং ওই যে 14টা স্ট্রাকচার আমি তোকে বলেছি, সেই 14টা স্ট্রাকচার নিয়েও আমি তোর সামনে রাখবো, তুই নিশ্চয়ই বুঝবি যে 14টা স্ট্রাকচার কি কি স্ট্রাকচারের কথা বলা হয়েছে। অনেক সময় দেখা যায় যে এ বি সি তারা ইকুয়াল,
আবার অনেক সময় দেখা যায় আলফা বিটা গামা 90 ডিগ্রি, কিন্তু এর বাধ্যবাধকতা নেই, এটা যে সত্যি এরকম কোনো ব্যাপার নেই। তুই বলি অ্যাক্সিস বরাবর আছে আলফা বিটা গামা, যা খুশি তাই বলছেন, অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, ওটা 90 হবে না, বেশ করবো আমি 90 ডিগ্রি লিখবো। আপনি জানতো, আমি তোকে বলছি যে রাগের কোনো প্রশ্ন নেই, একদম রাগ করবি না আমার উপরে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে একটা ইউনিট সেলকে অ্যাক্সিসের উপর বসানো হয়েছে, অ্যাক্সিসটার ইন্টারফেসিয়াল ওটা এক নয়, একটা তুই একটা কিউবের মতো আছে, তাকে তুই একদিকটা ধরে চেপে বসিয়ে দিতে পারিস, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা একটু বেঁকে গেল, তো সেটা হতেই পারে। আমি অ্যাক্সিস বরাবর, তাহলে তো পৃথিবীর সব জিনিসই অ্যাক্সিস বরাবর বসালে 90 ডিগ্রি হবে অ্যাঙ্গেল, আর সবই তো কিউবের মতোই দেখতে হবে, এরকম কি কোনো অন্য স্ট্রাকচার হবে না। যেটা বেসিক ব্যাপার সেটা বোঝার চেষ্টা কর, যে আমরা অ্যাক্সিস বরাবর মেজার করছি, তো হতে পারে এ বি সি ইকুয়াল হতে পারে, আলফা বিটা গামা 90 ডিগ্রি হতে পারে, আবার নাও হতে পারে। এজেস এ বি সি মে অর মে নট বি পারপেন্ডিকুলার টু ইচ আদার, হতে পারে, এমন হতে পারে। আমি তোকে দেখাবো, দেখ ওখানে, দেখ এরকম করে বাঁকিয়ে দেওয়া হয়েছে, জিনিসটা বাঁকিয়ে দেওয়া হয়েছে, তার মানে দেখতে পাচ্ছিস যে অ্যাঙ্গেলগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর যে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে গেছে, তো এমনটা হতে পারে। তাহলে এমন কত রকমের হতে পারে, ব্রাভিয়াস সেই সমস্ত ক্যালকুলেশন করে আমাদের বলেছে, আমরা সেই ক্যালকুলেশনের উপরে নিশ্চয়ই নজর রাখবো। আমরা সমস্ত রকমের বিষয়টা আমি তোকে বলবো, একেবারেই 3 ডাইমেনশনাল ফর্মে আমি তোকে বলবো। ইউনিট সেল অ্যাকচুয়ালি তার দু রকমের ভাগ রয়েছে। কি ভাগ? দুভাবে তাকে ক্লাসিফাই করা যায়। একটা ভাগকে বলে কি প্রিমিটিভ, ভালো করে আমার কথাটা শোন, প্রিমিটিভ। আর একটাকে বলে কি সেন্টার্ড। প্রিমিটিভ মানে কি? প্রিমিটিভ মানে ওই স্ট্রাকচারটার শুধুমাত্র কর্নারেতেই ল্যাটিস পয়েন্ট আছে, কর্নারেতেই কোনো অ্যাটম বা মলিকুলস বা আয়নগুলো আছে। কোথায় আছে? কর্নারে, শুধুমাত্র কর্নারে, কর্নার ছাড়া আর মাঝখানে কোথাও থাকবে না। ফেসে, বডি সেন্টারে, এজের মাঝখানে, এসব কোনো জায়গাতেই থাকবে না। শুধু কোথায় আছে? কর্নারে আছে। তুই ভালো করে দেখ এগুলো কোথায় আছে, দেখ ভালো করে, যে এই যে আমি তোকে দেখাচ্ছি যে এইগুলো কোথায় আছে, এগুলো সব কর্নারে আছে। দেখ 8টা কর্নার একটা কিউবের 8টা কর্নার, উপরে নিচে মিলিয়ে 8টা কর্নার, তো কর্নারে আছে। কিন্তু সেন্টার্ড মানে কি? কর্নারে তো থাকবেই, কর্নারে ছাড়া কোনো উপায় নেই, কর্নারে তো থাকবেই। এটা মনে রাখবি যে তুই যা কিছু করবি না কেন, প্রিমিটিভের ক্রাইটেরিয়া তো মেনটেন হবেই। ইন অ্যাডিশন টু দ্যাট, কর্নারে থাকার পরেও যদি দেখা যায় যে আরো কোনো জায়গায় অ্যাটম বা মলিকুল বা আয়ন কোনো একটা জায়গায় রয়ে গেছে, ইন অ্যাডিশন টু, ভালো করে কথাটা শুনবি, ইন অ্যাডিশন টু কর্নার, কর্নারে নেই এরকম নয়, কর্নারেতেও আছে, প্লাস তার সাথে সাথে এরকম জায়গা একটা রয়েছে, এই জায়গায় একটা রয়েছে, তাকে আমি কি বলবো? সেন্টার্ড। তাহলে প্রিমিটিভ মানে শুধু কর্নারে থাকবে, আর সেন্টার্ড মানে কর্নারে প্লাস আদার কোনো জায়গায়। এবারে তোর মনে হতে পারে যে আচ্ছা আর কোথায় থাকতে পারে, সেন্টার্ড মানে আর কোথায়, আদার মানে যেখানে খুশি? না, তাও না, সেটাও আমি তোকে বলবো যে সেন্টার্ড মানে যেখানে খুশি নয়। সেন্টার্ডের আবার ভাগ রয়েছে, যে সেন্টার্ড বলতে আমি কিরকম বোঝাবো। সেন্টার্ড মানে 3 রকমের হতে পারে। সেন্টার মানে কিরকম? 3 রকমের। ইজি ব্যাপার, একদম ইজি করে আমি তোকে বোঝাচ্ছি, জলের মতো। একটা হচ্ছে বডি সেন্টার, এটা ধর একটা ঘরটা একটা কিউব, তো বডি সেন্টার মানে এরকম মাঝখানে একটা অ্যাটম রয়েছে, পুরো বডিটা সেন্টারে রয়েছে, তাহলে তখন বলে কি? বডি সেন্টার্ড। সেন্টার্ড কথাটা রয়েছে, তার সাথে বডি কথাটা যোগ করে, বডির সেন্টারে, ঠিক আছে? এবারে ফেস সেন্টার। ফেস, একটা কিউবের ফেস কটা? না, একটা কিউবের ফেস কটা হয়? মনিকা বল, কটা ফেস? আচ্ছা, এই ঘরটা কিউবের মতো, ফেস মানে কি? তার সাইড 6টা হবে। এই একটা ফেস, ওই একটা ফেস, দুটো, এই নিচে একটা, উপরে একটা, ওই দিকে একটা, পিছনের দিকে একটা, 6টা ফেস। ওই ফেসের সেন্টার, এই ফেসের, এটা একটা পুরোটা ফেস, এই ফেসের সেন্টারে ধরে নে। দেখ এই যে ফেস, এদিকে একটা ফেস, ফেসের এই সেন্টারে, এইদিকে একটা ফেস, ফেসের
সেন্টারে। তুই বলি এটা এটা পিছনের দিকেরটা এরকম চলে এসছে, আর এটা সামনের দিকেরটা, এই নিচেরটা, এই উপরেরটা, প্রত্যেকটা ফেসের সেন্টারে। পরমা বুঝতে পেরেছিস? একটা ফেস তার সেন্টারে, তো ছটা ফেসের সেন্টারে, প্লাস কর্নারে তো থাকবেই, সেন্টার মানে তো কর্নারে তো থাকবেই, প্লাস ফেসের সেন্টারে থাকবে, হয়েছে? আর কি এন্ড সেন্টার মানে কি? এটা ফেস সেন্টারেরই মতো, কিন্তু ফেস সেন্টারে যখন ছটা ফেসেতেই প্রত্যেকটা সেন্টারে রয়েছে, এন্ড সেন্টার মানে কি যে কোনো অপোজিট দুটো ফেসের সেন্টারে রয়েছে, যে কোনো অপোজিট দুটো। দেখ এইখানে একটা, এইখানে একটা রয়েছে, সেটা আবার উপরে নিচে না থেকে ডান দিক বাদিকও থাকতে পারে, মানে যে কোনো দুটো ফেসের সেন্টারে, এন্ড সেন্টার। তাহলে দেখ যে আমরা ইউনিট সেলকে দুটো ভাগে ভাগ করলাম। প্রথমে দেখ ভালো করে, একটা হচ্ছে প্রিমিটিভ, একটা হচ্ছে সেন্টার। প্রিমিটিভের কোনো ভাগ নেই, প্রিমিটিভ একটাই, সেন্টার আবার কি কটা? তিনটে, বডি সেন্টার, ফেস সেন্টার, এন্ড সেন্টার। বুঝে গেছে? পরিষ্কার? বুঝতে পেরেছিস? আচ্ছা, তো সেন্টার তিন রকমের হয়ে গেল। এবার আমরা ওই যে ইউনিট সেলটাকে যদি পরপর আমরা যদি এরকম ধরনের ফেলি, তাহলেই কি হবে? ল্যাটিসটা তৈরি হবে। তো ইউনিট সেলটা যেরকম দেখতে, দেখ কিউবিকের মতো দেখতে, এবারে সেটা কিন্তু আর ওভারঅল যেটা হলো সেটাও কিউবিকের মতো দেখতে হলো। তাহলে ইউনিট সেলের রিপিটেশনটাই তো পুরোটা হবে। তাই ইউনিট সেল যেমন দেখতে হবে, ওভারঅল ল্যাটিসটাও কিন্তু তেমনই দেখতে হবে। তাই ইউনিট সেলের দেখার ব্যাপারটাই আমরা গুরুত্ব দিচ্ছি। কিরকম ভাবে গুরুত্ব দিচ্ছি? দেখ, প্রথমে এই যে কত রকমের, এখানে কটা টাইপ লেখা রয়েছে? 7টা, 4টে আর 3টে, 7টা লেখা রয়েছে। কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, 7 রকমের। এই 7 রকম হচ্ছে ইউনিট সেল। কথাটা বোঝার চেষ্টা কর। এই 7 রকমের হচ্ছে কি? ইউনিট সেল। তুই বলি 7 রকমের ইউনিট সেল মানে, ঠিক মাথা ঢুকলো না। আমি বলতে চাইছি এ বি সি আর আলফা বিটা গামা, এদের ভেরিয়েশন করে 7 রকমের হবে। তারপরে তার মধ্যে যদি আবার ফেস সেন্টার, বডি সেন্টার, এন্ড সেন্টার ওইসব ঢোকাই, তাহলে সেটা আরো বাড়বে। আমি তোকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে কিউবিকটা দেখাচ্ছি, ভালো করে আমার কথাটা শোন। কিউবিকটা আমি তোকে দেখাবো, তারপরে টেট্রাগোনাল, অর্থোরম্বিক, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক সব দেখাবো। প্রথমে তুই কিউবিকটা দেখ। কিউবিকটা কিরকম দেখতে? এ দেখ, এটা হচ্ছে কিউবিক। এর ক্রাইটেরিয়া কি? এর ক্রাইটেরিয়া হচ্ছে এরকম। দেখ, এর ক্রাইটেরিয়া কি? তুই যদি এখানে কিউবিক মানে কি, তার এ বি সি সবসময় কি হবে মনে রাখতে হবে তোকে, ইকুয়াল হবে। কিউব তো তার লেন্থ, ব্রেথ, হাইট সব একই হবে। আর আলফা বিটা গামা 90 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে কি? সিম্পল কিউবিক। এর নাম কি? যেখানে দেখতে পাচ্ছিস, এর নাম কি দেখতে পাচ্ছিস? এটাকে দেখতে পাচ্ছিস সিম্পল কিউবিক। চারিদিক দিয়ে ঘুরিয়ে তোকে আমি দেখাচ্ছি যে সিম্পল কিউবিকের কোনো আর ভাগ নেই। এইবারে দেখ, সিম্পল কিউবিক আমার কত রকমের হতে পারে? আমি বলেছি ইউনিট সেল সেন্টারও হতে পারে, প্রিমিটিভ হতে পারে। সিম্পল কিউবিক আবার কত রকমের হতে পারে? 4 রকমের হতে পারে। একটা হচ্ছে প্রিমিটিভ, আর এটা হচ্ছে কি? বডি সেন্টার, আর এটা কি? ফেস সেন্টার, আর এটা কি? এন্ড সেন্টার। এবারে গন্ডগোলটা এবার আমি তোকে বলছি যে প্রত্যেকটা টাইপের যে ইউনিট সেল, দেখ কথাটা ভালো করে শোন। কটা ইউনিট সেল তুই দেখেছিস? 7টা। প্রত্যেকটা কটা করে টাইপ হয়? 4টে করে। প্রিমিটিভ, বডি সেন্টার, ফেস সেন্টার, এন্ড সেন্টার। তাহলে 4 × 7 করলে কত দাঁড়ায়? 28। কিন্তু সারা পৃথিবীতে যত স্ট্রাকচার আছে কতগুলো আছে? 14টা। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা কর যে সবগুলোর সব রকমের হয় না, মানে এক্সিস্টেন্স নেই। সবগুলোর সব রকমের হয় না, হলে তো সেটা 28টা হয়ে যেত, 14টা তো হতো না। আমার কথা বুঝছিস না? ইউনিট সেল 7টা,
ইউনিট সেলের টাইপ যেটা, প্রত্যেকটা টাইপ 4টে করে, প্রিমিটিভ, বডি সেন্টার, ফেস সেন্টার, এন্ড সেন্টার। তাহলে 7 × 4 করলে 28 হয়, কিন্তু আছে পৃথিবীতে কটা? 14টা। তার মানে অনেকেরই অনেকগুলো নেই। কার কি নেই তুই দেখ, দেখলে বুঝতে পারবি। আগে যখন ছবিটা দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম, কিন্তু ডিটেলে বলিনি। এবার দেখ, কিউবের কিন্তু এন্ড সেন্টার হয় না। কিউবের এন্ড সেন্টার, তুই এখন বলবি যে কেন হয় না, বেশ করবো, আমি লিখবো। আমি বলেছি রাগ করিস না, হয় না, ওরকম ধরনের কোনো সলিড পাওয়া যায়নি। কি করবো ভাই, পাওয়া গেলে আমি যেদিনকার পাওয়া যাবে সেদিনকার আমি ফোন করে তোকে জানাবো। হয় না, নেই। কেমিস্ট্রি হচ্ছে এক্সপেরিমেন্টাল সায়েন্স, যা পাওয়া গেছে, যা আছে সেগুলো দিয়েই আমাকে পড়তে হবে। যদি হতো, যদি মানুষের 10টা হাত থাকতো, যদি মানুষ দুর্গা হতো, সব সব লোকই দুর্গা, রাস্তা দিয়ে যাচ্ছি সব 10টা হাত, হ্যাঁ, এ মাথা চাটি মারছে, ও মা চুল ধরে টানছে, জামা ধরে টানছে, একটা বিশাল, হ্যাঁ, বাজারে বাজার করতে গেছে, এক ব্যাগ মাছ এরকম করে ব্যাগ নিয়ে ঢুকছে। ব্যাপারটা ভালো হতো কি খারাপ হতো, মানে ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যেত। অটোতে উঠেছি, তারা এতগুলো হাত নিয়ে একজন বসে রয়েছে, হ্যাঁ, একটা হাতে খুচরো পয়সা এঁকে দিচ্ছে, আর একটা হাতে ব্যাগ ধরে টানছে, কত রকম করছে। এতগুলো হাত থাকলে মানে মাথা খারাপ হয়ে যাবে না? রাবণের 10টা মাথা, বাড়াবাড়ি কোনো কিছু ভালো না। এতগুলো মাথা নিয়ে কি করবে? বাড়াবাড়ি কোনো কিছু ভালো? তুই বল, এত মাথা, ছোট গলি দিয়ে যেতে পারবে এরকম ভাবে? এরকম ভাবে কাজ করে যেতে হবে, এদিকে দেয়ালে লেগে যাবে, ওদিকে দেয়ালে লেগে যাবে, তাই না? ঢাক ঢোল বাজছে তো, সকলের সবকিছু হয় না। দেখ তাহলে কিউবের কি কি হয়, দেখ মজাদার ব্যাপার, কত ইন্টারেস্টিং ব্যাপার। দেখ, কিউবের হয় কিন্তু শুধুমাত্র প্রিমিটিভ। প্রিমিটিভ মানে দেখ কর্নারে রয়েছে, এই দেখ শুধু কর্নার গুলোতে রয়েছে, কর্নার, পিছনেটা চাপা পড়ে গেছে, সব কর্নার গুলোতে রয়েছে। আর বডি সেন্টার মানে কর্নার গুলোতে রয়েছে, প্লাস এই যে এইটা, এটা হচ্ছে বডি সেন্টারে। আর কি, এগুলো হচ্ছে ফেসের সেন্টারে, মানে এই সামনের ফেসটা দেখতে পাচ্ছিস, এই পাশের ফেসটা, এই পাশের ফেসটা, এদিকের ফেসটা, এদিকের ফেসটা, এগুলো সব কি ফেসের সেন্টারে। তুই ভালো করে দেখে নে, ওগুলো হচ্ছে ফেসের সেন্টার। দেখ ঘুরিয়ে দেখালেই বুঝতে পারবি। প্রিমিটিভ একদম কর্নারে রয়েছে, প্রত্যেকটা কর্নারে রয়েছে, প্রিমিটিভটা দেখতে পাচ্ছিস। বডি সেন্টারটা দেখ সব কর্নারে রয়েছে, আর বডির মাঝখানে রয়েছে, তা পরিষ্কার বুঝতেই পারছিস তুই। এটা ফেসের সেন্টার, প্রত্যেকটা ফেস যে আছে ধারের দিকে যেগুলো আছে সবগুলো দেখ জায়গায় দেখ একটা করে রয়েছে। তো এক্সাম্পল কি, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড মানে তুই বাজি, ও বাবা স্যার উল্টো পাল্টা দিয়েছে, এটা তো নুন, বাড়িতে গিয়ে তো দেখবো আমি এরকম নুন। না, সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টালটা, যেটা মানে একদম জমাট বাঁধা, আমাদের ওই নুন নয়, হ্যাঁ, ওই নুনটাকে অন্য নুন বলে আর কি, মানে ওটা যে এর মধ্যে তো ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এইসব থাকে, টেবল সল্ট। কিন্তু অ্যাকচুয়াল যে সোডিয়াম ক্লোরাইড, তার একটা স্ট্রাকচার আছে, এফসিসি স্ট্রাকচার, আমি পরে বলছি তোকে। জিঙ্ক ব্লেন্ড, তারপরে ওখানে পাখির মতো কি একটা দেখা যাচ্ছে, কপার, যাকে মল্টেন কপার। তো তোকে মনে রাখতে হবে ওই মাথাটা এ বি সি ইকুয়াল আলফা বিটা গামা 90 ডিগ্রি। আর এর কোনটা হয় না মনে রাখবি, এন্ড সেন্টার হয় না, মিটে গেল, ঘটনা শেষ, কিউবিক সিস্টেম হয়ে গেল। এইবারে আমি তোকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, টেট্রাগোনাল। একটু একটু দেখবি পার্থক্য থাকবে। এরা টেট্রাগোনালে কি, এ বি ইকুয়াল, কিন্তু একটু লম্বাটে টাইপের মনে হচ্ছে নাকি, একটু লম্বাটে টাইপের হয়ে গেছে। এ বি এক, কিন্তু তার সিটা কিন্তু আলাদা, একটা লেন্থ আলাদা, কিন্তু আলফা বিটা গামাটা 90 ডিগ্রি। তাহলে আরো ভালো করে দেখি, যে একে ঘুরিয়ে দেখাচ্ছি তোকে, দেখ একটু লম্বাটে টাইপের, সিটা একটু বড় বা ছোট সাইজ হতে পারে। এরও আবার কত রকমের হয় না, দেখ এর প্রিমিটিভ আর বডি সেন্টার, এর কিন্তু দু রকমের হয়। লাস্টে গুনলে দেখবি 14টাই হয়ে যাবে। এর দু রকমের হয়, এর এন্ড সেন্টারও হয় না, আর কি ফেস সেন্টারও হয় না। তাহলে আলফা বিটা গামা 90 ডিগ্রি, এ ইকুয়ালস টু বি, নট ইকুয়ালস টু সি। প্রিমিটিভ হয়, বডি সেন্টার হয়, টেট্রাগোনাল কিউবিক সিস্টেম বলে, একে বলে টেট্রাগোনাল কিউবিক সিস্টেম। এক্সাম্পল দেখে নি, ক্যালসিয়াম সালফেট, টাইটানিয়াম ডাইঅক্সাইড এই এক্সাম্পলের মধ্যে পড়ে টেট্রাগোনাল
স্ট্রাকচারের মধ্যে পড়ে ক্যালসিয়াম সালফেট আর টাইটানিয়াম ডাইঅক্সাইড। হলো? তাহলে সাতটা আছে, 7টা ইউনিট সেল আছে, তার মধ্যে 2টো আমি বললাম। এবারে চলে আয় কি অর্থরম্বিক। এটার একটা বিশেষ ব্যাপার রয়েছে, আচ্ছা আমি দেখাই তারপরে আমি তোকে বলছি। অর্থরম্বিকটা কিরকম টাইপের দেখ, বিষয়টা দেখ। অর্থরম্বিকে হচ্ছে এ বি সি কোনোটাই এক নয়। যদি তুই ভালো করে দেখিস তাহলে দেখবি যে এ বি সি কোনোটাই কিন্তু এক নয়, এর এ বি সি কিন্তু আলাদা, কিন্তু আলফা বিটা গামাটা 90 ডিগ্রি, আলফা বিটা গামা 90 ডিগ্রি, কিন্তু এ বি সি এর লেন্থটা সমান না, আলাদা। এটা প্রথম কথা। কিন্তু তার চাইতে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটার মধ্যে রয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট না, এর দেখ আমি তোকে দেখাচ্ছি, এটা সেই জন্য আলাদা করে তুই মনে রাখবি। এর সবকটাই আছে, এর সবকটাই আছে। একমাত্র অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেমেই কিন্তু যতগুলো হওয়ার কথা সবগুলোই আছে। প্রিমিটিভ, বডি সেন্টার, ফেস সেন্টার আর এন্ড সেন্টার সবগুলোই এর হয়। আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। এক্সাম্পল দেখ, এক্সাম্পল দেখলেই বুঝতে পারবি যে একটা এক্সাম্পল একটু মনে রাখতে হয়। আমাদের এসব সলিড স্টেট কেমিস্ট্রিতে এগুলো দরকারি বইতেও আছে, দেখবি এসব লেখা বইতেও আছে। তো তবুও আমরা একটু যাতে করে ভালো করে বুঝতে পারিস। তো এর এন সেন্টার খুব একটা সকলে দেখা যায় না, এন সেন্টার খুব কমই দেখা যায়। এখানে তুই দেখছিস যে রম্বিক সালফার, আমরা সালফার নিয়ে আমাদের 12-এ ডিটেলে পড়াশোনা রয়েছে, সালফার এর গ্রুপ সেটা পড়াবো। সালফার এটা পটাশিয়াম নাইট্রেট, বেরিয়াম সালফেট, এগুলো সবই কিন্তু অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেমের মধ্যে পড়ে। তো অর্থরম্বিক ক্রিস্টাল সিস্টেম আমি তোকে বললাম, তাহলে অর্থরম্বিক হলো। এইবারে আমরা হেক্সাগোনাল চলে এলাম। হেক্সাগোনাল দেখ, হেক্সাগোনালে এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আলফা ইকুয়ালস টু বিটা 90 ডিগ্রি, কিন্তু গামা কত 120 ডিগ্রি। গামার অ্যাঙ্গেলটা কিন্তু অনেকই বেশি, 120 ডিগ্রি অ্যাঙ্গেল, সেদিন একটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেম দেখাচ্ছি এখন তোকে। ক্রাইটেরিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ, যে কন্ডিশন এ বি সি, আমি তোকে প্রথমেই বলেছি যে আলফা বিটা গামা এবং এ বি সি ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এর শুধু একটাই হয়, এর শুধু একটাই হয় হেক্সাগোনাল, শুধুমাত্র কি হয় প্রিমিটিভই হয়। গ্রাফাইটের স্ট্রাকচার হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেমের মধ্যে পড়ে, গ্রাফাইটের স্ট্রাকচার, জিঙ্ক অক্সাইডের স্ট্রাকচার, এগুলো কিন্তু হেক্সাগোনাল ক্রিস্টাল সিস্টেমের মধ্যে পড়ে। যত সলিড আছে কোন না কোন ক্রিস্টাল সিস্টেমের মধ্যে পড়ে। হেক্সাগোনাল বললাম, আগে চল। হেক্সাগোনালের পরে কি না রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল, রম্বোহেড্রাল কিরকম দেখতে না, রম্বোহেড্রাল দেখ তার এবিসি ইকুয়াল, এবিসি ইকুয়াল, কিন্তু আলফা বিটা গামার কেউই 90 ডিগ্রি নয়, কেউই 90 ডিগ্রি নয়। এমন যদি হয় তাহলে তাকে বলে রম্বোহেড্রাল। এরকম কন্ডিশনে রম্বোহেড্রাল। তো দেখতে পাচ্ছিস রম্বোহেড্রালটা তোকে এখন দেখাচ্ছি। এই রম্বোহেড্রালেও কিন্তু শুধুমাত্র প্রিমিটিভই হয়, রম্বোহেড্রালে প্রিমিটিভ ছাড়া আর কিছু হয় না, অনলি প্রিমিটিভ। এবং তার স্ট্রাকচার এক্সাম্পলও আমি তোকে দিয়ে দিচ্ছি, যে যার ক্ষেত্রে হয় মার্কিউরিক সালফাইড, এটা অনেক সময় পরীক্ষায় দেয়, বা ক্যালসিয়াম কার্বনেটটাও দেয়, এগুলো কিন্তু রম্বোহেড্রাল ক্রিস্টাল সিস্টেমের মধ্যে পড়ে। হলো রম্বোহেড্রাল। এবারে কি মনোক্লিনিক, এটা 6 নম্বর, আমি যে বলছিলাম তার 6 নম্বর। এটা দেখ ক্রাইটেরিয়াটা দেখ, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আর
আলফা আর গামা 90 ডিগ্রি, কিন্তু বিটাটা 90 ডিগ্রি চাইতে বেশি। এই ক্রাইটেরিয়াতে পড়ছে। দেখাচ্ছি আমি তোকে মনোক্লিনিক সিস্টেমটা কেমন এবং সে অনুযায়ী ক্রিস্টালটা হয়েছে। মনোক্লিনিক কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে এন্ড সেন্টার। এই দুটো হয় এবং তার এক্সাম্পল আমি তোকে বলছি যে যাদের যাদের এই ধরনের মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেম দেখা যায়। মনোক্লিনিক সালফার, ডেকাহাইড্রেটেড সোডিয়াম সালফেট, এটা তো মনোক্লিনিক ক্রিস্টাল সিস্টেম তুই দেখলি। লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি, তার কোনো কিছুই এক নয়, এ বি সি আলফা বিটা গামা সব কিছুই আলাদা, 90 ডিগ্রি কোনোটাই নয় এবং এ বি সিও এক নয়। এই যে তুই দেখতে পাচ্ছিস এ বি সি কোনোটা ইকুয়াল নয়, আলফা বিটা গামা তাও কোনোটা ইকুয়াল নয়, কোনোটা 90 ডিগ্রিও নয়। এটা হচ্ছে ট্রাইক্লিনিক ক্রিস্টাল সিস্টেম। তো ট্রাইক্লিনিক ক্রিস্টাল সিস্টেমটা এর কত রকমের ইউনিট সেল দেখা যায় টাইপ, তুই যদি হিসাব করে দেখিস তাহলে দেখবি যে এরও তুই পাবি শুধুমাত্র প্রিমিটিভ, প্রিমিটিভ ছাড়া আর কিছু পাবি না। তো প্রত্যেকে যত যত করে হলো এই এর এক্সাম্পল বোরিক অ্যাসিড, কপার সালফেট, পেন্টাহাইড্রেট ইত্যাদি, তো সবগুলোকে যদি তুই অ্যাড করিস কিউবিক থেকে শুরু করে যে কটা বললাম, তাহলে এরকম ম্যাক্সিমাম তোর অ্যাড করলে 14টা হবে। রাবিয়াস হিসাব করে দেখতে। তো আমরা একটা বড় কাজ করলাম, গুরুত্বপূর্ণ বিষয় একটা বললাম তোকে, সেটা হচ্ছে কি না, যত রকমের যে ক্রিস্টাল সিস্টেম রয়েছে সেই ক্রিস্টাল সিস্টেমের ক্রাইটেরিয়াগুলো কি এবং কোন ধরনের ক্রিস্টাল সিস্টেম কতগুলো করে পাওয়া যায়, কোন রকমের ক্রিস্টাল সিস্টেম কতগুলো করে পাওয়া যায়। তো এখানে যে ব্যাপারটা বিষয়টা আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য রাখি সেটা হচ্ছে কি না, এই ক্রিস্টাল সিস্টেমে এ বি সি এবং আলফা বিটা গামা এইগুলো কিরকম কিরকম আছে, এ বি সি আলফা বিটা গামা, আর কার কত রকমের ক্রিস্টাল সিস্টেম রয়েছে, এটা কিন্তু আমাকে মনে রাখতেই হবে, কারণ পরবর্তীকালে এটার উপরেই কোশ্চেন জিজ্ঞাসা করবে। ট্রাইক্লিনিক বা হেক্সাগোনাল এরকম কয়েকটা রয়েছে যাদের শুধুমাত্র প্রিমিটিভই হয়। রম্ব অর্থরম্বিকের কিন্তু 4 রকমেরই হয়। এই ব্যাপারগুলো কিন্তু ছোটখাটো কোশ্চেনের আকারে অনেক সময় দেয়, যেগুলো কিনা ইনফরমেটিভ কোশ্চেন। তো এরকম ভাবে আমি তোকে বোঝালাম। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? 7 রকমের ক্রিস্টাল সিস্টেম, তার ক্রাইটেরিয়া, এবং এটা আমি একটা নোটসটা পরের দিনকার দিয়ে দেবো আমি, আর একটু পড়া হয়ে গেলে 50% করে দিয়ে দেবো। তার মধ্যে একটা টেবিল দিয়ে দেবো, তার মধ্যে সবকটাই লেখা থাকবে, টেবিলটার মধ্যে থাকবে 7 রকমের ক্রিস্টাল সিস্টেম এবং তার ক্রাইটেরিয়াগুলো থাকবে। এবারে শোন আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কি নাম্বার অফ অ্যাটম ইন অ্যান ইউনিট সেল। এটার মানে কি, একটা ইউনিট সেলে কটা অ্যাটম রয়েছে। দেখ আমি তোকে একটা বিষয় বলি, তুই বলবি যে ধর আমি তোকে একটা, ধর আমি সিম্পল কিউবিক আমি তোকে দেখাচ্ছি, ধর এটা একটা সিম্পল কিউবিক। সিম্পল কিউবিক কিরকম দেখতে হয়, এরকম 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 দেখতে হয়। কোথায় কোথায় ল্যাটিস পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8। তো এই কিউবটাতে অ্যাটম কতগুলো আছে, কতগুলো অ্যাটম রয়েছে বলতে পারবি? এই কিউবটায় কটা অ্যাটম রয়েছে? বল কটা?
8টা দেখতে পাচ্ছিস, তাই তো? কিন্তু একটা জিনিস তোকে চিন্তা করতে হবে যে একটা যখন তুই কিউব দেখছিস, ওর গায়েতে তো আরো কিউব লেগে রয়েছে। তো ওই অ্যাটমটা যেটা, ওটা তো শুধু এই কিউবের সম্পত্তি নয়, ওটা তো আরো অনেকগুলো কিউবের কমন। তো ওই কিউবটার মধ্যে তার কতখানি অংশ রয়েছে সেটা তো তোকে বের করতে হবে। সেটাই হচ্ছে নাম্বার অফ অ্যাটম ইন অ্যান ইউনিট সেল। একটা ইউনিট সেলের মধ্যে কটা অ্যাটম রয়েছে, প্রবলেমটা বোঝার চেষ্টা কর। যদি বডি সেন্টার হয় তাহলে ওই সেন্টারের অ্যাটমটা ওই কিউবের মধ্যেই রয়েছে, ওটা আর অন্য কারো সম্পত্তি নয়। কিন্তু বাকি অন্য জায়গায় যখনই থাকবে তখন তো অন্য সাইডের যে কিউব, কারণ ইউনিট সেল মানে তো ইউনিট সেল তো অন্য আরো অনেকগুলো ইউনিট সেল জুড়ে জুড়েই তো পুরো টোটাল তো ওটা তৈরি হবে না। ইউনিট সেল যেহেতু আরো অনেকগুলো জুড়ে তৈরি হবে, তাই একটা অ্যাটম, একটা ইউনিট সেলের মধ্যে যতগুলো অ্যাটম আছে তুই ততগুলোই ওইভাবে তুই কনসিডার করতে পারবি না। যাচ্ছে, তার মানে ওখানে কি 8টা অ্যাটম রয়েছে? 4টে আছে, একটা সাইড গুলো কমন যাবে, তার মানে 4টে আছে। দেখা যাক, হিসাব করা যাক, আমি হিসাব করে তোকে দেখাবো, একটাও মিথ্যা কথা বলবো না আমি। তো মিথ্যা কথা বলার এখানে কোনো জায়গা নেই, আমি তোকে হিসাব করে দেখাবো। ইউনিট সেল, আসলে যে কোনো ইউনিট সেল কিন্তু অন্যের সাথে কমন, এটা আমি আগেও বলেছি যে ল্যাটিসের মধ্যে যেগুলো তুই মাঝখানে দেখতে পাচ্ছিস, সেই মাঝখানে যে কোনো এই অ্যাটম বা মলিকিউল বা আয়ন এই যেটা দেখছিস, এটা কিন্তু শুধু একজনের সম্পত্তি নয়। এই অ্যাটমটা কার? আরো অনেকজনেরই সম্পত্তি। কারণ এইখানে মাঝখানে তুই ব্লু কালারের যে ইউনিট সেলটা দেখতে পাচ্ছিস, ওই ইউনিট সেলটা তো অনেকেরই সম্পত্তি থাকবে। তো আমরা প্রথমে 3 রকমের ইউনিট সেলের কথাই ভাববো। একটা হচ্ছে কি না সিম্পল বা প্রিমিটিভ, আর একটা বডি সেন্টার, আর একটা হচ্ছে ফেস সেন্টার। তো এটাতেও বলেছে 4টে অ্যাটম থাকে, বা ওটাতে কত থাকে ওটাতে কত থাকে, সেগুলো আমরা নিয়ে হিসাব টিসাব করে আমি তোকে বলছি কতগুলো করে থাকে। ভালো করে তুই কথাটা শোন, বিষয়টা ভালো করে দেখ। তুই কি ব্যাপারটা দেখ যে ধর এটা একটা কিউব, সিম্পল কিউবিক, তার অনেক অ্যাটম আছে, তার মধ্যে মাঝখানে তুই কোনো একটা অ্যাটম ধরলি, কর্নারে কোনো একটা অ্যাটমকে ধরলি। এটা দাঁড়াক, আমি একটা কর্নারে অ্যাটমকে ধরে দেখাচ্ছি তোকে। এটা কোনো একটা অ্যাটমকে তুই ধরলি, একটা ভিতরের কার যে কোনো অ্যাটম, কারণ ধারে বলে তো কোনো ব্যাপার নেই, সবগুলোই ভিতরে, কারণ এর ইনফাইনাইট স্ট্রাকচার। আমরা একটা সেকশন তোকে দেখাচ্ছি। তো কোনো একটা মাঝখানের যদি অ্যাটম, মানে মাঝখানের পোর্শনে যদি কোনো একটা অ্যাটমকে আমি ধরি, তাহলে তার গায়েতে কটা কিউব ওখানে টাচ করে রয়েছে, কতগুলো কিউব টাচ করে রয়েছে। দেখ এইখানটায় দেখ, আমি একটা মাঝখানের একটা অ্যাটমকে ধরেছি, তুই ভালো করে দেখ তো ওই অ্যাটমটা কটা কিউবে টাচ করে আছে, ওই অ্যাটমটা কটা কিউবে টাচ করে রয়েছে? 8টা। ওই অ্যাটমটা 8টা কিউবের সম্পত্তি। যে কোনো কর্নারের কোনো অ্যাটম, তার গায়েতে সবসময় কতগুলো করে কিউব থাকে? 8টা কিউব থাকে। তুই যদি এই অ্যাটমটা যদি তুই দেখিস, এই অ্যাটমটা যদি তুই দেখিস, তাহলে উপরে 1টা 2টো 3টে 4টে কিউব আছে, নিচেতেও 1টা 2টো 3টে 4টে কিউব আছে। তার জাংশন পয়েন্ট হচ্ছে এই কর্নারটা। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, অসুবিধা হলে আমাকে বল। ভিতর থেকে আমি তোকে ছবিতেই দেখাচ্ছি, তো তুই অস্বীকার করার তো কোনো জায়গা নেই যে এখানে 8টা কিউবের কর্নার পয়েন্ট। তার মানে ওই অ্যাটমটা কতগুলো কিউবের অংশ? 8টা কিউবের। এবারে দেখ 8টা কিউবের যদি আমি 8টা কিউবকে যদি আলাদা করে দিই, 8টা কিউবকে যদি ছাড়িয়ে দিই, তাহলে প্রত্যেকটা কিউবের মধ্যে কিছু কিছু অংশ চলে যাবে, ওই অ্যাটমটার চলে যাবে। এই 8টা কিউব ছাড়ালাম, দেখ 8টা পরিষ্কার কিউব দেখতে পেলি। তা এই 8টা কিউবের এই অংশগুলোকে জুড়লে তাহলে একটা অ্যাটম পাওয়া যাবে। তাহলে এক একটার মধ্যে এটা ফেস সেন্টার, এক একটার মধ্যে কত করে? 1/8 করে আছে, এক একটার মধ্যে 1/8 করে আছে। ফেস সেন্টার যেটা ফেস সেন্টার,
তাতে কত না, ফেস সেন্টারে হচ্ছে, ফেসের সেন্টার তো হাফ করে আছে, কিন্তু বডি সেন্টারটা কিন্তু একদম পুরোটাই রয়েছে, বডি সেন্টারটা পুরোটা রয়েছে। এবারে তুই 3 রকমের যদি হিসাব করিস তাহলে সিম্পল কিউবে কটা হবে, আর বডি সেন্টারে কটা হবে, আর ফেস সেন্টারে কটা হবে। বডি সেন্টারে তো ওটা তো একটা অ্যাটমই তো ওর মাঝখানে থেকে যাচ্ছে, ওটা তো আর কারোর সম্পত্তি হচ্ছে না, ওটা তো ওই কিউবের সম্পত্তি হচ্ছে। তাহলে বডি সেন্টারে কিন্তু ওই অ্যাটমটা কিন্তু ওর একদম প্রাইমারিলি ওর নিজস্ব। তাহলে প্রথমে যেটা দেখিয়েছিলাম সিম্পল কিউবিক যেটা, তাতে তাহলে তুই যদি ওটাকে যদি 8টা ভাগে ভাগ করিস, এই যে 8টা ভাগে ভাগ করেছিলিস, এটা হচ্ছে কি এজ সেন্টার হচ্ছে এজের যদি সেন্টারে থাকে, মানে কোনো ধার, তাহলে 1/4 করে থাকে, এজের ধারে 1/4 করে থাকে, তাহলে এজের যদি সেন্টারে থাকে তাহলে সেটা তাহলে 1/4 করে থাকে। তাহলে এখানে দেখ যে যদি প্রিমিটিভটা মানে একদম যেটা প্রথমে দেখিয়েছি সেটা যদি হয়, তাহলে সেখানে কতগুলো টোটাল অ্যাটম থাকছে। কর্নারে কটা কর্নার, 8টা, প্রত্যেকটা কর্নারে হচ্ছে 1/8 করে, যতগুলো অ্যাটম আছে এগুলো এরকম করে জুড়ে থাকে, তো প্রত্যেকটা কর্নারে 1/8। এবারে বাকি অংশ কেটে বাদ দিয়ে দে, এরকম করে কুচ 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 কেটে দেওয়া হলো, তাহলে এটা একটা কিউবে গেল। এবার এটাকে জোড়, এটাকে জোড়, দেখ কটা অ্যাটম আছে, এটা একটাই অ্যাটম আছে, একটা কিউবে একটাই অ্যাটম আছে, কারণ 1/8 করে সব জায়গায়, তো 1/8 ইন্টু 8, তাহলে কটা অ্যাটম হলো, একটা। ওই অত অ্যাটম রয়েছে সোডিয়াম ক্লোরাইড, ওর একটা সোডিয়াম একটা ক্লোরিন আছে, একটা স্ট্রাকচার, যদি সিম্পল কিউবিক হয়। এবার তাহলে আমাকে বল যে ফেস সেন্টারে কটা অ্যাটম আছে, বল দেখি। এখানে তো একটা অ্যাটম আছে, জলের বোতলটা নিয়ে আসি, ফেস সেন্টারে কটা? ফেস সেন্টারে কটা? 4টে। কটা ফেস? 6টা ফেস। ফেস সেন্টারে হচ্ছে 6টা ফেস, 6টা ফেসে হাফ করে, তাহলে 3টে, আর কর্নার গুলো মিলিয়ে তাহলে একটা। আর বডি সেন্টারে কটা? বডি সেন্টারে দেখ কর্নার মিলিয়ে একটা, 8টা তো কর্নার, তা মিলিয়ে একটা, আর সেন্টারে একটা। কুচ কেটে দিলে বডিটা কাটা পড়লো না, এগুলোকে যদি জুড়ে দিস, এই জুড়ে গেল একটা, আর এই একটা, দুটো হলো। যা দেখছিস, হ্যাঁ কেন একই ব্যাপার, মানে ঠিক জুড়ে আর কি ওটাই হবে। সফটওয়্যার তো, সফটওয়্যার ওটাই করবে, সফটওয়্যারকে যেমন ইনস্ট্রাকশন দেওয়া যাবে সে তাই করবে। সফটওয়্যার যদি বলা যায় যে ওটাকে জুড়ে তুমি একটাই করো, ও ঘুরিয়ে গাড়িয়ে জুড়ে সেই একটাই করবে। এটা তো কারবার সব সফটওয়্যারের ব্যাপার। কেটে চারিদিকে কেটে সব অর্ধেক হয়ে গেল, অন্য কিউবে এটা জুড়ে, এটা পিছনের দিকে আছে, এই দুটো হয়ে গেল। এটা হচ্ছে বডি সেন্টারে দুটো রয়েছে, কোনোদিন আর ভুল হবে না, কোনোদিন সারা জীবনে কোনোদিনও ভুল হবে না, তুই যেরকম দেখতে পাচ্ছিস তাতে আর কোনোদিন ভুল হবে। এটা যদি ইমাজিন করে ভাবতে হতো তাহলে একজনকে বোঝানোই শক্ত যে কর্নারে 8টা কিউব থাকে,
এটাই বুঝতে চাইবে না, ও 8টা থাকে, মনে হবে 4টে থাকে, সবসময় মনে হবে 4টে থাকে, এক ধারে মনে হবে একদিকে, এদিকটা উপরে নিচে সব দিকে 8টা থাকে। তো বডি সেন্টারে অবভিয়াসলি দুটো অ্যাটম থাকে। এগুলো কিন্তু সব হিসাবে লাগবে, পরে সমস্ত হিসাবের মধ্যে লাগবে। আর একটা হচ্ছে ফেস সেন্টার, এন্ড সেন্টারেও আমরা করতে পারি। ফেস সেন্টারেও 4টে থাকবে, যেরকম তুই হিসাব করে বললি যে ফেস সেন্টার 6টা ফেস থাকে। এবারে ফেস সেন্টার দেখ, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল, প্রত্যেকটা ফেসের সেন্টারে রয়েছে যতগুলো ফেস আছে, 8টা অ্যাটম তো কর্নারে রয়েছে, আর সবকটা ফেসের সেন্টারে রয়েছে, যেগুলো এত দূরে দূরে তো থাকে না, সব জয়েন করে থাকে, একদম গায়ে গায়ে লেগে থাকে, স্পেস ফিল্ড বলে মডেল, এরকম ভাবে থেকে যায়। এরকম ভাবে দিলে তো তুই বুঝতে পারবি না, ওই জন্য ওরকম ভাবে এটা কেটে দেওয়া হলো, উঁচু উঁচু, ব্যাস। এইগুলো এই কর্নার এগুলো জুড়ছে, সেই আবার ওই রকম ভাবে জুড়ছে, ওই দেখ ওই দিক দিয়ে উঠে ওই জুড়ে গেল, এটা একটা হয়ে গেল। এবারে ওইগুলোর ফেসগুলো এবারে জুড়বে, দেখ 6টা ফেস আছে, এরা জুড়ে 3টে হবে, 6টা ফেস আছে জুড়ে 3টে হবে, 6টা, 1টা 2টো, এই 3টে, এই 3টে হলো, আর আগে একটা ছিল, 3টে আর আগে একটা, 4টে হবে, ব্যাস। সো সিম্পল ব্যাপার। ফেস সেন্টারে 4টে অ্যাটম থাকে, বডি সেন্টারে 2টো অ্যাটম থাকে, সিম্পল কিউবিকে 1টা অ্যাটম থাকে। তো এগুলো ফর্মুলা ডিটারমিনেশন করতে কাজে লাগে। 8টা কর্নার অ্যাটম মিলিয়ে একটা, 6টা ফেস হাফ করে, 6 ইন্টু হাফ মানে 3টে অ্যাটম, আর সব মিলিয়ে 3 + 1 মানে 4টে অ্যাটম ফেস সেন্টারে থাকে। তো নাম্বার আমরা পড়তে শুরু করেছিলাম যে নাম্বার অফ অ্যাটম, কতগুলো অ্যাটম থাকে একটা ইউনিট সেলের। তো সেখানে বেসিক ক্রাইটেরিয়া এটাই দাঁড়াচ্ছে যে ইউনিট সেল কখনো একা থাকে না, সেটা একটা ল্যাটিসের মধ্যেকার একটা অংশ, ল্যাটিসের ভিতরকার একটা অংশ, তাই আরো অনেকগুলো কিন্তু অ্যাটম যেহেতু থাকে, তাই তার বেসিসেই আমরা এই ব্যাপারটা করি। এবারে শোন, যে আমরা বললাম যে এখানে একটা সিম্পল কিউবিকে একটা, আর কি বডি সেন্টারে 2টো, আর ফেস সেন্টারে 4টে ইত্যাদি থাকে। এবারে দেখ গুরুত্বপূর্ণ বিষয় এবারে আমরা পড়ব, সেটা হচ্ছে প্যাকিং ইন 1, 2 and 3 ডাইমেনশন। এখন একটা ব্যাপার বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে আমি তো তোকে আগেই বলেছি যে অ্যাটমগুলো কিন্তু ওরকম একটা লাইন বরাবর এরকম লাইন টেনে দেওয়া হয়েছে এরকম থাকবে, এরকম থাকে না, অ্যাটমগুলো সব গায়ে গায়ে টাচ করে থাকে। তো তুই এই কিউবের ব্যাপারটাই, যে ছোট ছোট ইউনিট সেলের ব্যাপারটা তুই সরিয়ে দে, মনে মনে ভাব যে ইউনিট এরকম কিউব কিউব নেই, তাহলে কি আছে, সব অ্যাটম 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 সাজানো রয়েছে। কিউবের ব্যাপারটা তো আমি বোঝানোর জন্য বলেছি, ওরকম থরি ওরকম লাঠি থাকে আটকানো থাকে, এরকম তো থাকতেই পারে না, সব তো অ্যাটম গোল গোল, যেরকম মাঝখানে ওই কুচুম কুচুম করে যখন কাটছিলাম তখন যেরকম গায়েতে লেগেছিল ওই রকম ভাবে থাকে। তো এগুলোকে যদি সব সরিয়ে ফেলিস, তখন যেটা যেভাবে থাকবে তাকে কি বলে, প্যাকিং, ওই জিনিসটাকে বলে প্যাকিং। আস্তে আস্তে দেখ জটিল হতে থাকবে ব্যাপারটা, কারণ আমরা সলিড স্টেট কেমিস্ট্রিটা একটু বড়দের চ্যাপ্টার, মানে একটু হাইফাই চ্যাপ্টার, ঠিক আছে। এখন তোদের মতো করে বোঝাতে গেলে এখানে এই এই যে জিনিসটা, এটার থেকে নিটে যা কোশ্চেন আসে না, ফাটাফাটি কোশ্চেন আসে, মানে তুই ইমাজিনই করতে পারবি না কি লেভেলে কোশ্চেন আসে। হ্যাঁ, অনেক ডিফিকাল্ট কোশ্চেন আসে, কারণ এই বডি ডায়াগোনাল, সেই ডায়াগোনালগুলো বের করতে হয়, জিওমেট্রিক অ্যাপটিটিউড অনেক বেশি লাগে, মানে এরকম অনেক মানে নিটের কোশ্চেন আমি দেখেছি, আমি অনেক চেষ্টা করে করে করতে পেরেছি, আমি নিজেও অনেকগুলো, মানে যাদের ম্যাথামেটিক্সে খুব পাওয়ারফুল ম্যাথামেটিক্সের মাথা থাকে তারা খুব ভালো পারে, আমি তো আমার মতো বোকাশোকা লোক অত ওরকমভাবে পারে না, তো তবু আমি চেষ্টা করে করে অনেকগুলো করেছি। কিন্তু আমি তোকে বলছি যে এই প্যাকিং জিনিসটার থেকে যেসব প্রশ্ন দেয় ওখানে, সেগুলো খুবই ডিফিকাল্ট, কিন্তু ভালো করে যদি বুঝতে পারিস তাহলে ওই জিনিসগুলো কিন্তু তুই ভালো করে সলভ করতে পারবি। এর অনেক ওয়ে আছে, সলভ করার অনেক প্রসেস আছে, ওয়ে আছে, আমি তোকে বলে দেবো। তো আমরা এখন মনে মনে ভাবছি যেরকম কিউব 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 বসিয়ে দিয়েছে, ওরকম নয়।
রাদার সব অ্যাটমগুলো রয়েছে, এরকম লাঠি টাইপের কিছু নেই, শুধু অ্যাটমগুলো রয়েছে। এবারে অ্যাটমগুলো তো ঠেসে দেওয়া হয়েছে, গায়ে 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 আটকে দেওয়া হয়েছে। তো মনে করে ভাব যে অ্যাটমগুলো গোলই হবে, স্পেরিক্যালি হবে। কেউ একটা, না স্যার কে দেখে, আপনি দেখেছেন? আপনি অ্যাটমকে দেখেছেন? না রে আমি দেখিনি। তা অ্যাটম যদি আমি এরকম করে এরকম যদি করি, এরকম 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 করে অ্যাটম যদি লিখি, বেশ করবো, আমি লিখবো, আপনি জানতেন? আমরা ধরে নিয়েছি যে অ্যাটম কিন্তু গোলই হবে, কারণ তার পিছনে অনেক প্রুভও আছে। ইলেকট্রন যদি ট্রায়াঙ্গেল টাইপের জায়গা দিয়ে ঘুরতো, তাহলে তার কখনো অ্যাট্রাকশন বেশি হতো, কখনো অ্যাট্রাকশন কম হতো নিউক্লিয়াসের সাথে, যেটা সম্ভবপর না। সেই জন্য হাজারো একটা, কেউ না দেখলেই যে প্রমাণ করা যাবে না, তা কি হয় যে দেখেনি বলে প্রমাণ করা যাবে না? অনেক কিছুই তো কেউ দেখেনি, ইলেকট্রনও তো কেউ দেখেনি। ইলেকট্রন, স্যার এখন কি কেউ হয় জিজ্ঞাসা, স্যার আপনার বাড়িতে কি স্যার এখন কারেন্ট আছে? আরে বাবা, পাখা চলছে, টিভি চলছে, এইসব হচ্ছে, কত কিছু চলছে, কারেন্ট আছে মানে? আছে তো কারেন্ট। স্যার কি করে, আপনি কি স্যার দেখতে পাচ্ছেন? আরে বাবা, কারেন্টটা আমি দেখবো কি করে? ইলেকট্রনের ফ্লোটা দেখতে পাচ্ছি না, কিন্তু তার যে ফেনোমেনা সেগুলো আমরা দেখতে পাচ্ছি, লাইট জ্বলে পাখা চলছে, এগুলো বুঝাই। তার মানে এমন অনেক জিনিস আছে তাকে ডাইরেক্টলি দেখা যাবে না। কিন্তু স্যার রবীন্দ্রনাথ কি কোনোদিন ছিলেন? স্যার সত্যি কথা বলবেন, স্যার রবীন্দ্রনাথ ছিলেন? আপনি কি দেখেছেন রবীন্দ্রনাথ? না ছবি দেখেছেন? দেখেননি তো, নাও থাকতে পারে তার মানে। রে বাবা, রবীন্দ্রনাথ কত বই লিখে গেছে, কত সিনেমা হয়েছে, কত কিছু হয়েছে, গান লিখে গেছে, রবীন্দ্রসঙ্গীত গাইছে। ওটা স্যার উনি লিখেছিলেন, উনিই করেছেন, এটা প্রমাণ আছে। তো ন্যাচারালি ওই লোকটা না থাকতে পারে, তার কিছু অ্যাক্টিভিটি গুলো থাকতে পারে, ইলেকট্রন না থাকতে পারে। ইলেকট্রন বাড়িতে গিয়ে প্লাগের মধ্যে হাত দিয়ে দেখো, ইলেকট্রন আছে কিনা বুঝতে পারবে। কাটা তার ছিঁড়ে হাত দিয়ে দেখো। তো প্যাকিং ব্যাপারটা কিন্তু সেই জন্যে আমাদের কাছে কিন্তু ইন্টারেস্টিং। আমি কিন্তু স্টেপ ওয়াইজ তোকে বোঝাবো, ফাটাফাটি জিনিস তুই বুঝতে পারবি, আশা করছি বুঝতে পারবি। 3 ডাইমেনশনাল প্যাকিংয়ে একটু অসুবিধা হয়, কিন্তু 1 ডাইমেনশন 2 ডাইমেনশন তো কোনো অসুবিধাই হবে না। 1 ডাইমেনশন মানে একটা অ্যাক্সিস বরাবরই তার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। চল আমি 1 ডাইমেনশন প্যাকিং তোকে আমি বোঝাই। প্যাকিং ইন 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন। 1 ডাইমেনশন মানে তার একটা শুধু এক্স অ্যাক্সিস বরাবর, একটা অ্যাক্সিস বরাবরই অ্যারেঞ্জমেন্টটা হবে। 2 ডাইমেনশন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আর 3 ডাইমেনশন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তুই বলবি 3 ডাইমেনশনই তো হয়, সলিড আবার 1 ডাইমেনশন হয় নাকি? না, সে কথা বলিনি। তুই একেবারে 3 ডাইমেনশন বললে বুঝতে পারবি না। তোকে 1 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশন শেখাবো, 2 ডাইমেনশন গুলোকে জুড়ে 3 ডাইমেনশন শেখাবো, এরকম ভাবে শেখাবো। আমার প্রসেসটা একটু আলাদা। আমি ধরেই নিই, স্টুডেন্টকে ধরে নিই, অনেকে ধরে নেয় যে স্টুডেন্ট সব জানে, কিন্তু আমি ধরে নিই যে ওর আইডিয়া কম, ও বুঝবে কম, ও দেরিতে বুঝবে, এটা আমি ধরে নিই। সেই জন্য এক কথা দেখবি অনেক সময় অনেকবার বলি, বিরক্ত হয় স্টুডেন্টরা। প্রেজেন্টেশনেও একই কথা বারবার দেওয়ার চেষ্টা করি, যাতে করে স্টুডেন্টরা একবার মাথার মধ্যে ঢুকে যায়, যাতে করে বাড়িতে কম পড়তে হয়। তো ওই জন্য আমি এরকম করি। 1 ডাইমেনশন 2 ডাইমেনশন এরকম না, সবই 3 ডাইমেনশন সলিড মানে। কিন্তু সেটা আসবে কি করে সেটা আমি তোকে বলবো, বোঝাবো। ক্লোজ প্যাকিং ইন 1 ডাইমেনশন। 1 ডাইমেনশনটা কিভাবে হয় না, 1 ডাইমেনশনটা আমি তোকে দেখাচ্ছি। পরপর অ্যাটমগুলো এসে বসতে থাকবে। এই একটা অ্যাটম, চলো 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 সবাই বসো, সবাই পরপর হাত ধরে ধরে থাকো, সব পরপর 1 ডাইমেনশন। 1 ডাইমেনশন এই একটা রকম ভাবেই হতে পারে, যে অ্যাটমগুলো পরপর পরপর এরকম ভাবে থাকতে পারে, একে বলে 1 ডাইমেনশন। তুই বলি এটা আবার কি হলো, এটা তো খুবই সোজা স্যার, একেবারেই পাতি হয়ে গেল। হ্যাঁ হলো, কি করবো, জটিল করে তো, ফালতু জটিল করে তো লাভ নেই। 1 ডাইমেনশন মানে একটা অ্যাক্সিস বরাবর যাবে, সে এক্স অ্যাক্সিস হতে পারে। স্যার আমি কি লম্বা করে এরকম দিতে পারি? হ্যাঁ দিতে পারো, তুমি লম্বা করে দিতে পারো। যেটা অ্যাক্সিসটা আমি এরকম বাঁকানো করে দিতে পারি? হ্যাঁ দিতে পারি। একটাই অ্যাক্সিস বরাবর তুমি দেবে। তো আমার এটাই ভালো লাগছে, এরকম সোজা দিচ্ছি, এটা ভালো লাগছে। তো একে বলে কোঅর্ডিনেশন নাম্বার। একটা অ্যাটমের নিয়ারেস্ট কতগুলো অ্যাটম রয়েছে, একটা অ্যাটমের নিয়ারেস্ট, একটা অ্যাটম তার নিয়ারেস্ট, এই একটা অ্যাটম তার নিয়ারেস্ট, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, দুটো রয়েছে। তাই তার কোঅর্ডিনেশন নাম্বার বলে নিয়ারেস্ট একটা অ্যাটমের কতগুলো অ্যাটম রয়েছে তাকে বলে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে 1 ডাইমেনশনে যে কোনো অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার কত হয় না, 2 হয়। কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে নিয়ারেস্ট, জিজ্ঞাসা করে, কোঅর্ডিনেশন নাম্বারটা জিজ্ঞাসা করে। তো এই একটা অ্যাটম, এটা যদি ধরি একটা অ্যাটম, তার পাশে দুপাশে কিন্তু দুটো অ্যাটম রয়েছে।
তুই ভাববি যে ধারেরটা স্যার একদিকেই রয়েছে, ধারেরটা তো একদিকে না, ধার বলে কিছু হবে না, সলিডের ধার বলে কিছু নেই, এটা ইনফাইনাইট স্ট্রাকচার, তোমাকে ধরেই নিতে হবে ইনফাইনাইট স্ট্রাকচার, সলিডের ধার বলে কিছু নেই। যে ধারটা তুমি দেখতে পাচ্ছ ওর ধারে আবার আছে, আবার যেটা আঁকবো সেটা, তাই এরকম ভাবে তো তুই যখনই আঁকা শেষ করবি তখনই তো বলবি ধারেরটা আছে, ওর এক, ওর পাশে একটা রয়েছে। তো মনে মনে ধরে নিতে হবে যে ধার বলে কিছু নেই, সকলেরই কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু 2, এর কোঅর্ডিনেশন নাম্বার 2, প্রত্যেকটা অ্যাটম যে রয়েছে তাদের কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার এখানে সবই দেখাচ্ছে 2, এবং সেটার কথা বললাম কোঅর্ডিনেশন নাম্বার 2, এই যে কোঅর্ডিনেশন নাম্বার 2 বললাম। এবারে দেখ প্যাকিং ইন 2 ডাইমেনশন, এবার দেখ মজা, দেখ প্যাকিং ইন 2 ডাইমেনশন। 2 ডাইমেনশন প্যাকিং আবার 2 রকমের হতে পারে, আমি তোকে বলছি ভালো করে, তুই পরপর ভালো করে আমার কথাটা শোন, দেখবি ইজি ব্যাপার, একদম ইজিলি তুই বুঝতে পারবি। 2 ডাইমেনশন প্যাকিং 2 রকমের হতে পারে। কিরকম হতে পারে আমি তোকে বলছি। দেখ ধরা যাক একটা 1 ডাইমেনশন রয়েছে, এই দেখ এটা রয়েছে, এর উপরে দেখ দুটো দুভাবে চাপানো হয়েছে, একটা 1 ডাইমেনশন একদম ওখান থেকেই আর একটা 1 ডাইমেনশন শুরু হয়েছে। 1 ডাইমেনশন গুলোকে জুড়ে জুড়ে তো 2 ডাইমেনশন করছি, তো একটা এক্স অ্যাক্সিস বরাবর ছিল, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর করতে হবে, এরকম এরকম জুড়ে দিচ্ছি। তাই এখানে কিরকম ভাবে জুড়েছি, একটা জুড়েছি, এবার যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকেই আর পরেরটা জুড়েছি, আর একটা ওখান থেকেই জুড়েছি, কিন্তু ওটা দেখ একটা যেটা জুড়েছি সেটা দেখ আর একটু সরিয়ে দিয়েছি, সরে গেছে, আবার আগেরটা আগের জায়গায় চলে এসেছি, আবার একটা সরে দিই। তুই বলি এরকম না রকম নকশা করে কি লাভ, না নকশা নয়, নকশা নয়, এটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু অন্য জিনিস। এখানে তুই যখন কোঅর্ডিনেশন নাম্বার তুই বের করতে যাবি তখন দেখবি যে দুটোতে আলাদা কোঅর্ডিনেশন নাম্বার হবে। তুই ভালো করে খেয়াল করে দেখ যে এই অ্যাটমটা যেটা রয়েছে একে বলে স্কোয়ার ক্লোজ প্যাকিং। এই দেখ এই অ্যাটমটা যেটা রয়েছে তাকে দেখ কটা অ্যাটম টাচ করে রয়েছে, তুই দেখতে পাবি 4টে অ্যাটম টাচ করে রয়েছে, একটা, এই দুটো, এই তিনটে, এই তিনটে না, এই তিনটে, এই চারটে অ্যাটম টাচ করে। কোথায় টাচ করে আছে, ওর সাথে টাচ করে রয়েছে, এটা কি এতখানি ফাঁকা জায়গা রয়েছে বলছি টাচ করে রয়েছে, এদের এই একটা রেফারেন্স অ্যাটম, এইটা হচ্ছে রেফারেন্স অ্যাটম, এটার সাথে কতগুলো অ্যাটম টাচ করে রয়েছে, 4টেই টাচ করে রয়েছে, দেখ 4টে টাচ করে রয়েছে। এখানে দেখ একটু সরিয়ে দেওয়ার ফলে দেখ এটা হচ্ছে রেফারেন্স, কটা টাচ করে রয়েছে তুই দেখ, 1 2 3 4 5 6, দেখ 6টা অ্যাটম টাচ করে রয়েছে, 6টা অ্যাটম টাচ, ওকে বলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। দেখ ভালো করে কত ইন্টারেস্টিং ব্যাপার, দেখ দুদিকে দুটো পাশাপাশি রাখা হয়েছে, দেখতে পাচ্ছিস যে একটাতে একই রকমের অ্যারেঞ্জমেন্ট, ধর এইটা যেটাতে একই অ্যারেঞ্জমেন্ট, এই একটা অ্যাক্সিস বরাবর 1 ডাইমেনশন আর ওটাকে আরেকটা 2 ডাইমেনশন করা হলো, 2 ডাইমেনশন করার পরে ওখানে দেখতে পাচ্ছিস যে 1 ডাইমেনশনাল স্ট্রাকচারটাই কিন্তু উপরের দিকে একই রকম ভাবে অ্যারেঞ্জ করে দেওয়া রয়েছে, উপরে দিয়ে দেওয়া হয়েছে। এটাকে যদি তুই এ টাইপ বলিস তাহলে তার উপরেরটাকেও তুই এ টাইপই বলবি, একই রকমের, তাহলে এ টাইপ এ টাইপ এ টাইপ এ টাইপ সব এ টাইপ, এগুলো একই রকমের টাইপ, এবং একে বলে এ এ এ এ টাইপ প্যাকিং, মানে একই রকমের প্যাকিং হয়েছে, একই রকমের অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটা হয়েছে, এ এ এ এ টাইপ প্যাকিং। কতগুলো অ্যাটম দেখতে পাচ্ছিস, নিয়ারেস্ট কোঅর্ডিনেশন নাম্বার 4 দেখতে পাচ্ছিস, কোনো অসুবিধা নেই, 4ই আছে, 1 2 3 4 কোঅর্ডিনেশন নাম্বার 4। এবারে তুই ওইটা এখানে স্কোয়ারের মতো দেখতে লাগছে আর 4টে অ্যাটম, সেই জন্য এর নাম হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং, এসসিপি, একে বলে এসসিপি, অনেকে বলে এসসিপি, স্কোয়ার ক্লোজ প্যাকিং দেখাতে বলে। এমনি ছোট ছোট প্রশ্ন, স্কোয়ার ক্লোজ প্যাকিং এর কোঅর্ডিনেশন নাম্বার কত, এইসব আতিবাদী প্রশ্ন জিজ্ঞাসা করে, তোর কোনো অসুবিধাই হবে না, একেবারেই পাতি ব্যাপার। তো স্কোয়ার ক্লোজ প্যাকিং এরকম করে 4টে তুই দেখতে পাচ্ছিস, ভালো কথা। স্কোয়ার ক্লোজ প্যাকিং যখন হয়ে গেল, তুই এবারে দেখ ডান দিকেরটা দেখ, দেখ এখানে ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ার কিন্তু অ্যারেঞ্জমেন্টটা একটু আলাদা রয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, একটু ওপাশে সরিয়ে দেওয়া হয়েছে,
ওর মাঝখানে ভ্যাকেন্সি আছে, গ্যাপ আছে। এবারে থার্ড লেয়ারটা আবার কিন্তু ফার্স্ট লেয়ারেরই মতো, ওখানে আর ভ্যাকেন্সি আছে, কিন্তু ফার্স্ট লেয়ারের ওই গ্যাপের মধ্যে কিন্তু সব উপরের লেয়ারের অ্যাটমগুলো পড়েছে ওই গ্যাপের মধ্যে। তো এর এই অ্যাক্সিস বরাবর এবং এই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটা লেয়ারকে তুই যদি এ লেয়ার বলিস, পরের লেয়ারটাকে বলবি বি লেয়ার। কারণ এ টাইপ যদি এটা হয় তাহলে উপরেরটা কিন্তু একই রকমের টাইপ নয়, এটা হচ্ছে বি টাইপ, উপরেরটা বি টাইপ, তারপরটা আবার এ টাইপ। তাহলে এ বি টাইপ এখানে, এবং এটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তুই ভালো করে দেখ, কোনো অসুবিধার কিছু হবে না। ক্লোজ প্যাকিং, টু ডাইমেনশন, এ বি টাইপ প্যাকিং কেন বলা হচ্ছে, এবং রেফারেন্স একটা অ্যাটম যদি তুই ধরিস, ওই লাল করে দেখানো হচ্ছে যে তার চারিধারে যে অ্যাটম 1 2 3 4 5 6, দেখ 6টা অ্যাটম, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, এবং এটা হেক্সাগন টাইপের দেখতে লাগছে। দেখ ভালো করে, হেক্সাগন হচ্ছে, কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে একে বলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তাহলে টু ডাইমেনশনাল প্যাকিং, তার দুটো টাইপ, কিরকম কিরকম দেখতে, এ টাইপ, এ বি টাইপ, কোঅর্ডিনেশন নাম্বার কত, স্কোয়ার ক্লোজ প্যাকিং কাকে বলে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কাকে বলে, ডিফারেন্স লিখতে দেয়, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, স্কোয়ার ক্লোজ প্যাকিং, নিজে নিজে ডিফারেন্স লিখতে পারবে। এখন দেখ যে এই দুটো স্ট্রাকচারের মধ্যে, হ্যাঁ একটা জিনিস মনে রাখবি, সেটা হচ্ছে যে স্ট্রাকচারের মধ্যে মাঝখানে ভ্যাকেন্সি কম, মানে ফাঁকা জায়গা কম, সেই স্ট্রাকচার কিন্তু বেশি স্টেবল। ভ্যাকেন্সি কম হলে বেশি স্টেবল হয়। এই স্ট্রাকচারে দেখ ফাঁকা জায়গাটা বেশি আছে, কারণ 4টে অ্যাটম টাচ করে আছে একটা অ্যাটমের সাথে, ওখানে কিন্তু দেখ মাঝখানে ফাঁকা জায়গাটা কম আছে। তার মানে কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল? হ্যাঁ, HCP structure is more stable than SCP structure. স্কোয়ার ক্লোজ প্যাকিং এর চাইতে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বেশি স্টেবল হলো। এবারে শোন, এবারে আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি, এই টু ডাইমেনশন গুলো যেগুলো, সেগুলোকে আবার উপরে উপরে ফেলবো। টু ডাইমেনশন এরকম ছিল তো, এই অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাকে আবার এরকম উপরে উপরে ফেলা হবে। ফেললে কি হবে? থ্রি ডাইমেনশন এরকম হবে। তো আমি দেখাচ্ছি তোকে, তুই ভালো করে দেখ যে টু ডাইমেনশনাল থেকে থ্রি ডাইমেনশন কিরকম হবে। এটা হচ্ছে থ্রি ডাইমেনশন, এটা আনবো কি করে? দেখ, ওর কাছে তো টু ডাইমেনশন দু রকমের ছিল, এইটা আর এইটা। এবার এইটাকে উপরে উপরে ফেলবি তাহলে এক রকমের হবে, ওইটাকে উপরে উপরে ফেলবি আরেক রকমের হবে। এটা হবে না, কি বলছিস বল, বলবি না? এটা টু ডাইমেনশন গুলো হচ্ছে তো ক্লোজ প্যাকিং ইন টু ডাইমেনশন। এবার টু ডাইমেনশনকে তো এর উপরে ফেলতে হবে, তবে তো থ্রি ডাইমেনশন হবে। টু ডাইমেনশন গুলোকে তো জুড়তে হবে, ওর উপরে উপরে ফেলতে হবে। টু ডাইমেনশন এরকম একটা লেয়ার হয়ে রয়েছে, এর উপরে এর উপরে এর উপরে দেওয়া হবে, দিয়ে থ্রি ডাইমেনশন হবে। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে টু ডাইমেনশন। ভালো করে দেখ, তুই দেখলে বুঝতে পারবি। এইটা হলো একটা টু ডাইমেনশন, এবার এর উপরে ফেলছিস, এবার দেখ গদিটা তৈরি হচ্ছে, বিছানাটা তৈরি হচ্ছে। এবারে এইটা হয়ে গেল থ্রি ডাইমেনশন। স্কোয়ার ক্লোজ প্যাকিং যেটা, এসসিপি যেটা ছিল, সেটা ওই রকম ভাবেই তুই পুরোপুরি থ্রি ডাইমেনশনে করে দিবি, ওই জিনিসটাকেই পুরোপুরি থ্রি ডাইমেনশনে বানিয়ে দিবি।
তাহলে যেটা হলো সেটা 3D হয়ে গেল, কারণ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস হয়ে গেল, তিনটে অ্যাক্সিস হয়ে গেল। এই যে এরকম এরকম এরকম, এটা হচ্ছে এ এ, সবই একই রকমের। এ এ এ এ স্কোয়ার ক্লোজ প্যাকিং, স্কোয়ার ক্লোজ যেটা ছিল প্রথম, যেটা ছিল স্কোয়ার, তার 3 ডাইমেনশনে এটা হলো, দেখতে হলো স্কোয়ার ক্লোজ প্যাকিং ইন 3 ডাইমেনশন। বুঝলি কি বুঝলি না? বইটা পড়ে কিন্তু কিছু বুঝতে পারবি না, এটুকু আমি বলতে পারি। বইটা পড়লে কিন্তু তোর মাথা খারাপ হবে, কারণ বইতে তো ওরকম ভাবে তো তোকে দেখাচ্ছে না, এর উপরে ওরকম করে একটা লেখা আছে। এবারে ওটা যেটা কথাতে যেটা লিখেছে, সে কথাটা উদ্ধার করতে তোর অসুবিধা হবে। তুই দেখিস পড়ে, তাহলে বুঝতে পারবি। এটা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং এ এ এ এ টাইপ। কিন্তু আর একটা তো তোকে বলেছি যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যেটা অরিজিনালি এ বি টাইপ ছিল। তো এখন এই যে স্কোয়ার ক্লোজ প্যাকিং যেটা তুই দেখছিস, ওটার ইউনিট সেলটা অ্যাকচুয়ালি সিম্পল কিউবিক। সিম্পল কিউবিক সেগুলোকেই তুই যদি জুড়ে দিতিস, তাহলে ওটা প্রিমিটিভ বা ইউনিট সেল সিম্পল, যেটা সেটার থেকে স্কোয়ার ক্লোজ প্যাকিংটা আসে। আমরা জাস্ট ওই লম্বা লম্বা লাইনগুলোকে সরিয়ে দিয়েছি। এবারে দেখ হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ওই দিকেরটা এই আছে, এ দেখ সরে গেছে একটা, তাই তো, আবার এদিকে আসছে, আবার সরে গেছে। এই এবারে দেখ এটাকে শুইয়ে দেবে, এটা হচ্ছে 2 ডাইমেনশন, এটা 2 ডাইমেনশন, মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে। এবারে এটাকে শুইয়ে দেওয়া হবে, এটাকে এরকম করে দেওয়া হবে, এর উপরে আবার এরকম পড়বে। দেখ এটাকে শুইয়ে দেওয়া হলো, এবারে দেখ এর উপরে ওই রকম জিনিস আবার পড়লো, দেখ এর উপরে ওই রকম জিনিস পড়লো, তার উপরে আবার পড়বে। কিছু কিছু ভ্যাকেন্সি আছে এখানে, অনেক বড় ব্যাপার রয়েছে। কিছু কিছু ভ্যাকেন্সি, এ দেখ নিচের একটা লেয়ার ছিল, এবারে এই লেয়ারটার উপরে যে লেয়ারটা দিয়েছে সেটা আবার এরকম করে সরিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছিস যেখানে যেখান থেকে আসছে। তার মানে এটাকে আবার, এটা এ বি ছিল, তার মধ্যে এরকম এরকম যে করা হচ্ছে, সেখানে আবার এ বি করা হচ্ছে, সেটাতে আবার এ করা হচ্ছে না, মানে এই লেয়ারটার মতো করে উপরের লেয়ারটা নেই। এবারে সেখানে কিছু জায়গায় সি লেখা আছে, কিছু জায়গায় গ্যাপেতে সি লেখা আছে, আর কিছু জায়গায় কি লেখা আছে, বি লেখা আছে। এর মানে সি লেখা আছে মানে নিচের যে লেয়ারের যে ভ্যাকেন্সিটা ছিল, উপরের অ্যাটমগুলো এমন ভাবে পড়েছে যে উপর থেকে ওই ভ্যাকেন্সিটা দেখা যাচ্ছে, মানে আর পার এইখান থেকে, মানে উপর থেকে গ্যাপটা দেখা যাচ্ছে। আর কিছু কিছু গ্যাপ ঢাকা পড়ে গেছে, নিচে গ্যাপটা ছিল কিন্তু উপর থেকে ঢাকা পড়ে গেছে। নিচের যে জায়গাটায়, আবার আমি দেখাচ্ছি, আবার আমি তোকে দেখাচ্ছি, দেখ এই জায়গাটা থেকে দেখ, এই জায়গাটা থেকে দেখ, তাহলে বুঝতে পারবি। তোকে থামিয়ে দিয়ে দেখাচ্ছি। এই দেখ এই লেয়ারের মধ্যে গ্যাপগুলো দেখতে পাচ্ছিস তো, লাল দিয়ে দেখানো হয়েছে গ্যাপগুলো, তুই দেখ লাল দিয়ে দেখানো হয়েছে, লাল করে দেওয়া হয়েছে, দেখ এই গ্যাপগুলো আছে তো। এইবারে এর উপরে যখন আর একটা লেয়ার পড়বে, একটু সাইড সরিয়ে দিয়ে এর উপরে একটা লেয়ার, এই লেয়ারটা বললো তো, এর উপরে যখন লেয়ারটা পড়লো, তুই ভালো করে একটা জিনিস লক্ষ্য করে দেখ, যে এই জায়গাটা তুই লক্ষ্য করে দেখ, যে এই জায়গাগুলো দেখ আর এই জায়গাগুলো দেখ। এই জায়গাগুলো কি হয়েছে না, নিচের লেয়ারেও এখানে ফাঁকা জায়গা আছে, আর উপরের লেয়ারেও ফাঁকা জায়গা একই লাইনে পড়ে গেছে। কিন্তু এইখানে দেখ যে নিচের লেয়ারে একটা অ্যাটম ছিল, একটা অ্যাটম, কিন্তু উপরের লেয়ারে ফাঁকাটা আছে, কিন্তু নিচের লেয়ারে অ্যাটমটা দিয়ে আটকে গেছে। মানে এখানে একটা, দুটো, তিনটে, আর পিছনে একটা অ্যাটম রয়েছে। 4টে অ্যাটমের মাঝখানে 2 রকমের হোল আছে, একটাকে বলে অক্টাহেড্রাল হোল, একটাকে বলে টেট্রাহেড্রাল হোল। তোর একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু এইখানটায় যে হোলটা রয়েছে সেটা কিরকম ভাবে আছে আমি তোকে এঁকে দেখাচ্ছি, তুই এখানে বুঝতে পারছিস না। এ দেখ আমি তোকে দেখাচ্ছি, ধর
এই জায়গাটায় যে হোলটা তুই দেখতে পাচ্ছিস, এটা কিভাবে দেখতে পাচ্ছিস আমি তোকে বলছি, তুই আমার কথাটা ভালো করে তুই শোন। এখানে এই রকম এই রকম এই রকম এটা সামনের লেয়ারটা তুই দেখছিস, ওপরের লেয়ারটা, আর এর যে পিছনের লেয়ারটা যেটা, সেটা ঠিক এরকম করে আছে, এরকম এরকম আর এরকম। মানে সামনে দুটো পিছনে একটা, সামনে দুটো পিছনে একটা, এই দুটো আর একটা, আর এর পিছনে যে অ্যাটমটা রয়েছে না, এইখানটায় একটা অ্যাটম রয়েছে, এই জায়গাটা একটা অ্যাটম রয়েছে, আর এইখানটা একটা রয়েছে, এইখানটা একটা রয়েছে, তার মাঝখানে। মানে এই হোলটা কি বলতো, 6টা অ্যাটমের মাঝখানে রয়েছে, 6টা। একে বলে অক্টাহেড্রাল হোল। আর এইখানে যে হোলটা রয়েছে সেটা হচ্ছে কি না, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই হোলটা দেখতে পাচ্ছিস, এই হোলের পিছনে একটা অ্যাটম রয়েছে, এই একটা অ্যাটম, এর পাশে এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই অ্যাটমের মাথাটা দেখা যাচ্ছে। সেই জন্যে দু রকমের, আমি টেট্রাহেড্রাল হোল অক্টাহেড্রাল হোল আলাদা করে তোকে বলছি, আলাদা করে আমি একটা ছবি দিয়েছি, সেটাতে আমি বলছি। কিন্তু কিছু কিছু একটা লেয়ারের ওপর একটা লেয়ার তুই যেই চাপাবি, কিছু কিছু হোল ঢাকা পড়ে যাবে, নিচের অ্যাটম দিয়ে ঢাকা পড়ে যাবে। উপর থেকে হোলটা দেখতে পাবি, কিন্তু হোলটা আর পার দেখতে পাবি না, ওদিক দিয়ে বেরিয়ে যাবে না। কিন্তু টেট্রাহেড্রাল হোল সেগুলোকে বলে, যেটা 4টে অ্যাটমের মাঝখানে যে হোলটা থাকে। কিন্তু কিছু কিছু হোল আছে সেটা সামনের অ্যাটম থেকে পুরো পিছনের দিক দিয়ে দেখা যাবে, দুটো লেয়ার থাকলে পুরো পিছনের দিকে দেখা যায়। 6টা অ্যাটমের মাঝখানে যে হোলটা থাকে অক্টাহেড্রাল হোল। আমি তোকে পরে আরো ডিটেলে টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল হোল বোঝাচ্ছি, আমাদের পরীক্ষায় আসে টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল। এখানে একটু তুই বুঝতে পারবি যে অ্যাটমটা নিচের অ্যাটমের যে একটু ইমেজটা এখানে দেয়া রয়েছে, নিচের অ্যাটমের ইমেজটা একটু দেয়া রয়েছে, একটু হালকা করে লাল লাল করা রয়েছে, যে নিচের অ্যাটমটা ঠিক কোন জায়গা বরাবর রয়েছে সেটা তুই একটু এখানে বুঝতে পারছিস, হালকা করে হলেও বুঝতে পারছিস যে নিচের অ্যাটমের ইমেজটা কোন কোন জায়গায় রয়েছে। বি জায়গাগুলোতে হচ্ছে টেট্রাহেড্রাল হোল, আর এ সি জায়গাগুলো হচ্ছে অক্টাহেড্রাল হোল। এরকম ভাবে তুই অ্যারেঞ্জমেন্ট করতে পারিস। এটা হচ্ছে কি না, হেক্সাগোনাল যে ক্লোজ প্যাকিং হয়েছিল, সেই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটাকে 3 ডাইমেনশনে যদি তুই অ্যারেঞ্জ করিস তাহলে এরকম হতে পারে। এর আবার দুটো টাইপ আছে, আমি তোকে দেখাচ্ছি, এর আবার দুটো টাইপ আছে। এটা হচ্ছে এ একটা লেয়ার, কিন্তু এটা সরিয়ে দিয়েছে আর একটা লেয়ার, তাহলে বি বি। তাহলে এই লেয়ারগুলো এ বি টাইপের। এখানে দেখ কিছু কিছু গ্যাপ তুই দেখতে পাচ্ছিস, আর কিছু কিছু গ্যাপ যেগুলো দেখতে পাচ্ছিস হলো ওগুলোই হচ্ছে টেট্রাহেড্রাল হোল, এই অক্টাহেড্রাল হোল। আর যেগুলো দেখতে পাচ্ছিস না, লাল দেখতে পাচ্ছিস, সেগুলো হচ্ছে টেট্রাহেড্রাল হোল। আমি সেটা তোকে পরে আবার দেখাচ্ছি, তোর এখানে গুলিয়ে যাবে। এই যে টি টি বলে লেখা আছে আর ও ও বলে লেখা রয়েছে, টি বলে যেখানে লেখা রয়েছে, তুই কটা অ্যাটমের মাঝখানে দেখ, এখানে ছবিটাতে তো পরিষ্কার ভাবেই তুই দেখতে পাচ্ছিস যে কটা অ্যাটমের মাঝখানে ওই হোলটা রয়েছে। তুই ভালো করে খেয়াল করে দেখ, টি বলে যেখানে লেখা রয়েছে, দেখ একটা দুটো পিছনের অ্যাটম, আর এই পিছনে 3টে অ্যাটম দেখতে পাচ্ছিস, আর তার উপরে এই হালকা করে একটা অ্যাটম পড়েছে। তার মাঝখানে ভিতরে দেখ এই জায়গাটায় যে হোলটা রয়েছে, 4টে অ্যাটমের মাঝখানে রয়েছে। এবার যেখানটা ও লেখা আছে সেখানটা দেখ, ও লেখা আছে কিভাবে লেখা রয়েছে ভিতরের দিকে। নিচের অ্যাটম 3টে দেখ, এই দেখ, এই একটা আর এই একটা, 3টে অ্যাটম। আর উপরের অ্যাটম দিকে দেখ, নিচেরটা যেটা, নিচের অ্যাটম গুলো দেখে একটা দুটো 3টে, মানে ট্রায়াঙ্গেলটার নিচেরটা বেস আর উপরে একটা রয়েছে, এটা একটা দুটো 3টে। আর উপরের লেয়ারে একটা দুটো 3টে, মানে ট্রায়াঙ্গেলটা একটা উপরের দিকে মাথা ছুঁচলো আর একটা নিচের দিকে ছুঁচলো, এরকম ভাবে রয়েছে। এখানে কিন্তু তুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিস, এই দেখ, আমি জানি না তুই বুঝতে পারছিস কিনা, এটা উপরের অ্যাটমটায় ধর এরকম, উপরের অ্যাটমটায় 1 2 3, এটা এরকম ভাবে আছে একটা ট্রায়াঙ্গেল, আর নিচেরটায় এরকম ভাবে রয়েছে একটা ট্রায়াঙ্গেল। এই 6টা অ্যাটমের মাঝখানে এই 1 2 3, আর এটাতে 1 2 3,
এই যে মাঝখানে যে গ্যাপটা, এটাই হচ্ছে অক্টাহেড্রাল হোল। এটা ছাড়া তোর বোঝার তো কোনো উপায় নেই। এখানে এই ছবিটাতে তো ভালোভাবেই বোঝা যাচ্ছে টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল, সামনের লেয়ার পিছনের লেয়ার। কারণ কি করে তুই পিছনের লেয়ারটা একটু হালকা লাইট কালার করে দিয়ে দেখানো হয়েছে। তো অক্টাহেড্রাল হোল, টেট্রাহেড্রাল হোল। অক্টাহেড্রাল হোল মানে হচ্ছে যে তুই একটা হোলটা তুই এখান থেকে নিচ পর্যন্ত তুই দেখতে পারবি। হ্যাঁ, একটা, দুটো, তিনটে অ্যাটম, আর এখানে উপরেও তিনটে অ্যাটম, তার মাঝখানে হোলটা থাকবে। দুটো চারটে অ্যাটমের মাঝখানে যে হোলটা থাকবে সেটাকে বলে টেট্রাহেড্রাল হোল। তো সব ক্ষেত্রেই ওই সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্ট যেটা হয় তার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হয়। সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেই আমরা প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে। এবারে এই যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং যেটা বলছিলাম, যাকে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর, সেটাতে দু রকমের, আমি তো এটা তোকে দেখিয়েছি যে এ বি টাইপের অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে এ বি টাইপের অ্যারেঞ্জমেন্ট ছিল, তার উপরে আরেকটা লেয়ার দিয়েছি। তো আরেকবার দেখ তুই, আমি তোকে বলছি এই জিনিসটা। এর উপরে একটু সরিয়ে দিয়ে আরেকটা লেয়ার চাপিয়েছি, তাই তো, যেটা অক্টাহেড্রাল হোল বা টেট্রাহেড্রাল হোল আমি তোকে দেখালাম। এগুলো এ টাইপ, এর মাথাটা হচ্ছে বি টাইপ হবে, ঠিক আছে। এ টাইপ, ওটা হচ্ছে বি টাইপ। এভাবে দু রকমের হোল হচ্ছে, একটাকে বলে অক্টাহেড্রাল হোল, একটাকে বলে টেট্রাহেড্রাল হোল, যে কথা আমি অলরেডি তোকে আমি বলেছি। এবারে তোকে আমি দেখাচ্ছি যে এ বি সি টাইপ প্যাকিং। এবার কথাটা বোঝার চেষ্টা কর। এ বি, ওটা ছিল এ বি টাইপ প্যাকিং। এবারে এ বি আর একটা সি টাইপের, মানে আর একটা চেঞ্জ করব। দেখ কিভাবে, তাকে বলে সিসিপি বা কিউবিক ক্লোজ প্যাকিং, যেটা ফেস সেন্টার কিউবিক ল্যাটিসটাই এরকম ধরনের চেহারা নেয়। আমি তোকে দেখাচ্ছি, তুই ভালো করে দেখ। এগুলো আয়রন, কপার বা সিলভারে হয়। কিভাবে হয় আমি তোকে বোঝাচ্ছি। কিউবিক ক্লোজ প্যাকিং স্ট্রাকচার বলে, সিসিপি স্ট্রাকচার বলে। দেখ, বাঁ দিকেরটা আর ডান দিকেরটা তুই বোঝার চেষ্টা কর। বাঁ দিকেরটা হচ্ছে এ বি টাইপ প্যাকিং, আর ডান দিকেরটা হচ্ছে এ বি সি টাইপ প্যাকিং। একটাকে বলে এইচসিপি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। একটা তো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আগেই তো দেখেছিস হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংটা এ বি করে, যেখানে অক্টাহেড্রাল হোল, টেট্রাহেড্রাল হোল দেখালাম। তো তুই ভালো করে তুই দেখ যে এই লেয়ারটা আর এই লেয়ারটা সেটা একই রয়েছে। দেখ, এই সামনে এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, আর পিছনে একটা অ্যাটম, এর সামনে একটা অ্যাটম, এই একটা অ্যাটম, পিছনে একটা, আর এইটা একটা মাঝখানের লেয়ার, মানে এটাকে যদি তুই বি লেয়ার ধরিস। তো এর যে মাঝখানে যে অ্যাটম রয়েছে, অ্যাটমটা রয়েছে, এখানে এবিসি টাইপ বলা হচ্ছে কেন, কথাটা ভালো করে শোন। এখানে এটা যদি তুই এ ধরিস, এটা যদি তুই বি ধরিস, এটা কিন্তু এ হবে না। কারণ এই দেখ, সামনে দুটো পিছনে একটা, এটাতেও দেখ সামনে দুটো পিছনে একটা, এরকম অ্যারেঞ্জমেন্ট। এখানে দেখ সামনে দুটো পিছনে একটা, আর এখানে সামনে একটা, এটা পিছনে দুটো। এটা সি লেয়ার, এর অ্যারেঞ্জমেন্টটা আলাদা। ট্রায়াঙ্গেলটা একটা এরকম টাইপের, সামনে দুটো এরকম করে ট্রায়াঙ্গেল, আর ওটা হচ্ছে জাস্ট মাথাটা এদিকে একটা এরকম করে আছে, এইরকম করে আছে এই লেয়ারটা, আর আরেকটা হচ্ছে জাস্ট এরকম করে আছে, ট্রায়াঙ্গেলটা এরকম। সেই জন্যে এটা কিন্তু এবিসি টাইপ, এটা একটা আলাদা টাইপ হয়ে গেল, সিটা কিন্তু আলাদা। তো এটাতে কিন্তু এটাকে বলে সিসিপি স্ট্রাকচার, কিউবিক ক্লোজ প্যাকিং স্ট্রাকচার। তুই ভালো করে দেখ, এই মাঝখানে যে অ্যাটম আছে তার
কোঅর্ডিনেশন নাম্বার হবে 12। 12 কি করে হচ্ছে তুই দেখ, এটাতে হেক্সাগোনাল ক্রস প্যাকিং, ওই লেয়ারে তুই 6টা পাবি। দেখ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পাচ্ছিস, আর উপরে আরো 3টে পাচ্ছিস, 7টা 8টা, এদিকে একটা 9টা, আর নিচে পাবি 10টা 11টা 12টা। এখানেও তাই পাবি, একই পাবি, শুধু এটা সামনে পিছনেটা আলাদা হয়ে গেছে, এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে, এই লেয়ারটা আলাদা হয়েছে, বাকি সব একই রয়েছে। সিসিপি আর এইচসিপির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, এবি টাইপ আর এবিসি টাইপ। জাস্ট তুই ভালো করে দেখ, খেয়াল করে দেখ, এরও 12 কোঅর্ডিনেশন নাম্বার, ওরও 12 কোঅর্ডিনেশন নাম্বার। সিসিপি স্ট্রাকচার আর এইচসিপি স্ট্রাকচারের মধ্যে এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ওটা হচ্ছে এবি টাইপ অ্যারেঞ্জমেন্ট, আর সিসিপি হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং, ওটা হচ্ছে এবিসি টাইপের। বাঁদিকেটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর এটা হচ্ছে সিসিপি মানে কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক ক্লোজ প্যাকিং আর কিছুই নয়, তুই যে এফসিসি পড়েছিস, এফসিসিটাই আসলে 3 ডাইমেনশন এরকম কিউবিক ক্লোজ প্যাকিং দেখতে লাগে। সেই জন্য কিউবিক ক্লোজ প্যাকিং ভেবে যদি তুই কি এফসিসি পড়িস, তাহলে কোনো অসুবিধার কিছু নেই, কোনো প্রবলেমের কিচ্ছু হবে না। তো এই হলো তোর এখানে স্পেস ফিল্ড। আমি পরে বলছি তোকে, স্পেস ফিল্ডের কথা তোকে পরে বলছি, এত কথা একসাথে করলে। এইবারে দেখ যে ভয়েডস, মানে যে কথাটা আমি বলছিলাম, অক্টাইডাল ভয়েড আর ভয়েডটা এখান থেকে ভালো বুঝতে পারবি না, আমি তোকে ভয়েডটা দেখাচ্ছি। টেট্রাইডাল, অক্টাইডাল ভয়েড। ভয়েড তোকে আমি ওই ছবিতে দেখানোর চেষ্টা করেছি আলাদা করে, ওটা ক্রিস্টালের মধ্যে ছবিটা আমার মনে হয়েছিল যে ওটাতে হয়তো বাচ্চারা ভালো বুঝতে পারবে না, তো আমি তোকে আলাদা করে ভয়েড দেখাচ্ছি, তুই ভালো করে দেখ। অক্টাইডাল ভয়েড দেখাচ্ছি, আমি ধরে নিলাম যে 4টে আলাদা আলাদা, ঠিক আছে, 4টে আলাদা আলাদা অ্যাটম, এই 4টে বলছি 6টা, তো তার মাঝখানে যে ভয়েড তাকে বলে অক্টাইডাল ভয়েড। তো কিরকম ভাবে সেই ভয়েডটা হবে দেখ, আমি তোকে দেখাচ্ছি। দেখ দেখ এই ভয়েডটা ঠিক এরকম, অক্টাইডাল ভয়েডটা এরকম, ওখানে ছবিতে ছিল কিন্তু তুই ঠিক বুঝতে পারবি না, এখানে তুই বুঝতে পারবি ভালোভাবে। দেখ এইরকম 3টে অ্যাটম নিচেরটা লেভেলে আছে, আর তার উপরের লেভেলে আর 3টে থাকবে, কিন্তু ট্রায়াঙ্গেলটা যেরকম ভাবে আছে একটু উল্টো করে থাকবে। দেখ উপরের লেভেল আর নিচের লেভেলের মধ্যে পার্থক্য আছে অ্যারেঞ্জমেন্টে। তুই ভালো করে জাস্ট এই জায়গায় ছবিটা থামিয়ে দিলাম, তুই ভালো করে খেয়াল করে দেখ। এইটা বসিয়ে দেবো এবারে, এই ছবিটাকে আমি বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে, বসিয়ে দিলে খুব সিম্পল ব্যাপার। দেখ এইটা পিছনের দিকে আছে, একটা পিছনের দিকে, দুটো সামনের দিকে, ট্রায়াঙ্গেল টাইপের ভেবে নে, ট্রায়াঙ্গেল টাইপের। এবারে এটাকে যখন এর উপর বসাবো, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু অন্য রকমের আছে। এই ট্রায়াঙ্গেলটা কি আছে না, দুটো পিছনের দিকে আছে, একটা সামনের দিকে আছে। এটাকে যখন এর উপর বসিয়ে দেবো, এই মাঝখানটা একটা গর্তটা থেকে যাবে, এটা এর মাঝখানে গর্তটা ভিতরে ঢাকা পড়ে যাবে। এই যে ভিতরে ঢাকা পড়ে যাবে ওটাকে বলে কি, ওটাকেই বলে অক্টাহেড্রাল ভয়েড। ওই জিনিসটা 6টা অ্যাটমের মাঝখানে এই ঢাকাটা পড়ে গেল, এই 6টা অ্যাটমের মাঝখানে যে এই 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 6টা অ্যাটমের মাঝখানে ঢাকাটা পড়ে, অক্টাহেড্রাল ভয়েড সারাউন্ডেড বাই এই ভিতরকার যে ভয়েড, এইটা যে ভয়েডটা এই ভিতরে, এটাই হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। কথাটা বুঝতে পেরেছিস? এখানে সামনে দেখ 1টা 2টো 3টে অ্যাটম পাচ্ছিস, আর পিছনের দিকেরটা জাস্ট উল্টো পাচ্ছিস, এখানে নিচে একটা ওপরে 2টো পাচ্ছিস। ইজি ব্যাপার, ইজি ব্যাপার, একটু ভালো করে চিন্তা ভাবনা করবি, দেখবি সহজে বুঝে যাবি। আর টেট্রাডাল ভয়েডটা আমি এর সাথে দেখিয়ে দিচ্ছি, টেট্রাডাল ভয়েডটা আমি দেখিয়ে দিচ্ছি তোকে। টেট্রাডাল ভয়েডটাও একই রকমের 4টে অ্যাটম দিয়ে তৈরি হয় ভয়েডটা, ওই ভয়েডটা 4টে অ্যাটম দিয়ে তৈরি হয়। দেখ 4টে অ্যাটম রইল, 4টে অ্যাটমকে দেখ পিছনেরটা 3টে থাকবে, সামনে একটা থাকবে। দেখ পিছনে 3টে আছে। এবার এর এই যে জায়গাটা, এইখানটা একটা ভয়েড আছে, এই জায়গাটা। এবার এই অ্যাটমটাকে নিয়ে যদি তুই এর ওপরে যদি এরকম করে চাপিয়ে দিস, তাহলে কি হবে, এই ভয়েডটা যেটা ভয়েডটা ভিতরে থেকে গেল, ওটা কটা অ্যাটমের মধ্যে হলো, 1টা 2টো 3টে, আর এই একটা অ্যাটম এলো, এই 4টে। তাহলে কিরকম হলো দেখ, দেখে নে, ওটা হচ্ছে টেট্রাডাল ভয়েড হবে। এই যে এর মধ্যখানে যে গ্যাপটা হলো, ওইটা এসে ওর মাঝখানে পড়ে যাবে, এই মাঝখানে। দেখ 1টা 2টো 3টে 4টে সারাউন্ডেড বাই 4 অ্যাটম, 4টে অ্যাটম। এবারে বোঝা গেল না টেট্রাডাল ভয়েড, অক্টাডাল ভয়েড? ইজি ব্যাপার, আমি তোকে ভালোভাবে বুঝিয়ে দেবো। আমি নিজে যতক্ষণ না বুঝতে পারি ততক্ষণ আমি কাউকে বোঝাতে পারি না। নিজে স্যাটিসফাইড হলে, ছবিটাতে ঠিকঠাক হলে যে হ্যাঁ বুঝলাম, ওখানে ছবিটাতে আছে, কিন্তু ওই ছবিটাতে তো পুরো ক্রিস্টালটা জুড়ে ছবিটা রয়েছে, অ্যাকচুয়ালি ওই রকমই হবে, কিন্তু ওখান থেকে একটা অংশ পার্ট বের করে নিলে এরকম দেখতে হয়। তো যাকে
এবারে আমি তোকে বলি একটা জিনিস, একটা ছবি আমি অন্য জায়গা থেকে জোগাড় করেছি, এই ছবিটা আমি তোকে বলছি, এই ছবিটা তুই এখন দেখলে বুঝতে পারবি না, আমি একটু তোকে এটা, এখানে দুটো ছবি আছে, আমি তোকে একটু বাদে দেখাচ্ছি। আমি তোকে ভালো করে তুই খেয়াল করে দেখ যে আমি তোকে 3 ডাইমেনশন প্যাকিং দেখিয়েছি, এ বি সি টাইপ, এ বি সি, আর একটা দেখিয়েছি এবি টাইপ, 3 ডাইমেনশন প্যাকিং এবি টাইপ, একটাকে বলেছি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, একটাকে বলেছি কিউবিক ক্লোজ প্যাকিং। তো ভালো করে তুই দেখ জিনিসটা যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এবং কিউবিক ক্লোজ প্যাকিংটা ঠিক এক্স্যাক্টলি আলাদা কালার দিয়ে আমি তোকে দেখাচ্ছি। এটা তো হেক্সাগোনালের একটা লেয়ার, এটা তো একটা হেক্সাগোনালের লেয়ার। হেক্সাগোনালের লেয়ার কি করে বুঝতে পারছিস তুই? কারণ একটা অ্যাটমের চারিধারে তুই 6টা অ্যাটম পাচ্ছিস, তাই হেক্সাগোনাল এটা একটা লেয়ার। আর একটা লেয়ারকে ব্লু কালার দিয়েছি বোঝার জন্য, ব্লু কালার। তারপরে এ বি টাইপের হলে কিরকম হবে? এ বি টাইপের রেড ব্লু এরকম হবে এ বি টাইপের হলে। তো ওরকম ভাবে দেখ এখানে যখন এগুলো সব হেক্সাগোনাল দেখ মাঝখানে একটা অ্যাটম, তাই দিকে 6টা রয়েছে দেখানো রয়েছে। এবার দেখ এটাকে যদি তুই একটা সেকশন শুধু কেটে নিস, শুধু একটা ওই অংশটা কেটে নিস, তাহলে তোর রেডটা পাবি, তার নিচে ব্লু পাবি, দেখ তার নিচে 3টে ব্লু পাবি, আবার 6টা পাবি, আবার তার নিচে 3টে পাবি। এটা কি হয়ে গেল? ওই শুধু একটা অংশ তুই কেটে নিয়েছিস, 6টা দিয়ে অংশ কেটে নিয়েছিস, তাহলে রেড ব্লু এরকম পাচ্ছিস। তো রেড ব্লু এরকম পাচ্ছিস। এই মাঝখানেরটা এরকম ট্রায়াঙ্গেল টাইপের পাচ্ছিস। দেখ এই মাঝখানেরটা তুই 3টে অ্যাটম পাচ্ছিস ব্লু, মাঝখানের লেয়ারটা, উপরের লেয়ারটায় 6টা পাবি, 6টা, তারপরে ব্লু। তা এই দেখ এই অংশটা পাবি, এই যে এই অংশটা, তারপর আবার 6টা পাবি। তাহলে এটাকে বলে এইচসিপি স্ট্রাকচার, এরকম স্ট্রাকচারটা বলে এইচসিপি। এবার দেখ আমি তোকে দেখাচ্ছি এইচসিপি স্ট্রাকচারের পরে এবার সিসিপি স্ট্রাকচারটা দেখ, এ বি সি কি করে আসছে, সিটা কি করে আসছে তুই তাহলে বুঝতে পেরে যাবি। এই ব্লু লেয়ারটার জাস্ট ডিফারেন্স হচ্ছে, তাতেই কিন্তু তুই ওই সিসিপি স্ট্রাকচারটা তুই পেয়ে যাবি। এখান থেকে আমি সিসিপি স্ট্রাকচারটাও দেখাচ্ছি, কারণ সিসিপি স্ট্রাকচারটা বোঝাটা অসুবিধা হয়। এবার দেখ এ বি সি আর একটা কালার ইউজ করেছে, আর একটা কালার দেওয়া রয়েছে। এবার তুই ভালো করে খেয়াল করে দেখ যে এ বি সি লেয়ারটা কিরকম ভাবে হচ্ছে। এ লেয়ার আর সি লেয়ারটা প্রায় একই রকমের, কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার। এটা শুধু একটা লেয়ার, একে তুই একটা সেকশন তুই কেটে নে। এখান থেকে আমি একটা সেকশন, ইয়েলোটার একটা সেকশন তোকে কেটে দেখাবো। ইয়েলোটা তো দেখ একটা পার্ট শুধু কেটে নিলাম, ঠিক আছে, একটা পার্ট কেটে নিয়ে কিরকম হবে? রেড উপরে থেকে যাবে, ইয়েলোর পার্টটাও থেকে যাবে, আবার ব্লু পার্টটাও থেকে যাবে। কিরকম ভাবে হবে না, আমি তোকে এই ছবিটাতে কিউবিক ছবিটাকে তুই ভালো বুঝতে পারবি না, এটাকে ভেঙে যখন ছবিটা করা হবে তখন তুই ভালো বুঝতে পারবি। অ্যাকচুয়ালি এরকম হয়, উপর থেকে দেখলে এরকম লাগে, কিন্তু এটা তুই ভালো করে বুঝতে পারবি না বলে আমি পরের অংশটাও এর সাথে জুড়ে দিয়েছি, আমি তোকে দেখাচ্ছি। এটাতে সব 3টে লেয়ারই একসাথে, এ বি সি 3টে লেয়ার একসাথে থাকছে। কিভাবে থাকছে আমি তোকে দেখাচ্ছি। এটা আলাদা আলাদা করেই দেখানো হচ্ছে যে 3টে লেয়ার একসাথেই আছে এর মধ্যে। এই যে ট্রায়াঙ্গেল টাইপের দুটো আছে না, ট্রায়াঙ্গেল, এই একটা ব্লু ট্রায়াঙ্গেল আর একটা ইয়েলো ট্রায়াঙ্গেল, ওই ট্রায়াঙ্গেল দুটো অপোজিট দিকে রয়েছে। দেখ ইয়েলো ট্রায়াঙ্গেলটা যেদিকে মাথা করে রয়েছে, ব্লু ট্রায়াঙ্গেলটা তার উল্টো দিকে মাথা করে রয়েছে। ওই জিনিসটাই কিন্তু এই স্ট্রাকচারের মধ্যে আছে। এই দেখ এই রেডটা মাথায় একটা লেয়ার, এবারে দেখ রেডটা, এবারে বিটা দেখ, বি লেয়ারটা ঠিক এরকম করে ট্রায়াঙ্গেলটা এই দিকে হয়েছে, আর সিটা এই ট্রায়াঙ্গেলটা পিছনের দিকে হয়েছে, এরকম ধরনের হয়েছে। আবার এই লেয়ারটা, সেই জন্য এ বি সি লেয়ারটা এরকম করে এসছে। এ বি সি লেয়ার এটা এরকম করেই হবে অ্যাকচুয়ালি, কারণ ইয়েলো আর এই ব্লু দুটো ট্রায়াঙ্গেলটা অপোজিট দিকে হয়েছে। এটা অ্যাকচুয়ালি ফেস সেন্টার কিউবিক ল্যাটিসই, এটা 3 ডাইমেনশন এরকম দেখতে লাগে। ফেস সেন্টার কিউবিক ল্যাটিসটা
যেটা কিনা অরিজিনালি ফেস সেন্টার কিউবিক ল্যাটিস, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিউবিক ক্লোজ প্যাকিং স্ট্রাকচার। তোকে কিউবিক ক্লোজ প্যাকিং স্ট্রাকচার যদি বলে, সবসময় তুই ভাববি যে ওটা আসলে ফেস সেন্টার কিউবিক ল্যাটিস, মানে একটা ইউনিট সেল তার ফেসের সেন্টারে আছে। ওই জিনিসটাই 3 ডাইমেনশনে গেলে আলটিমেটলি এরকম দেখতে লাগে। 3 ডাইমেনশনাল অ্যাপটিচিউডটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটা একটু দেখতে দেখতে বা বুঝতে বুঝতে হয়ে যাবে। আমি তোকে ভিডিও পাঠিয়ে দেবো। এটা আগের যে প্রেজেন্টেশন ছিল তার থেকে আমি চেঞ্জ করেছি। আগের যে একটা পাঠানো রয়েছে সেটা হলে হবে না, মানে সেটার থেকে আমি চেঞ্জ করে দিয়েছি। এই অংশগুলো আর কি চেঞ্জ করেছি, কিছু কিছু অংশ আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই অংশগুলোতে আর কি অসুবিধা রয়েছে। এইখানে তুই দেখলে বুঝতে পারবি ভালো করে যে এইটা আমি দিয়েছি এর মধ্যে, স্ট্রাকচারটার মধ্যে। তুই ভালো করে তুই খেয়াল করে দেখ যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, যেটা এবি টাইপের স্ট্রাকচার, এটা এরকম। তার কিরকম দেখ, এ 6টা এরকম রয়েছে। এবারে দেখ তারপরে লেয়ারটা বি এরকম ট্রায়াঙ্গেল টাইপের, এবারে এ, তারপরে বিটাও এরকম ট্রায়াঙ্গেল। এই বিটা একই টাইপের রয়েছে। কিন্তু যখন তুই কিউবিক ক্লোজ প্যাকিং স্ট্রাকচার করবি, 6টা রয়েছে, এই বিটা রয়েছে, কিন্তু কি বলতো এই সিটা দেখ, এই বি আর সিটা কিন্তু একই রকমের নয়। সিটা একটা আলাদা লেয়ার, সি লেয়ারটা আলাদা। এরকম হলে হচ্ছে কিউবিক, আবার এটা একই রকম, জেনে এটা এ বি সি হয়ে গেল, এ বি সি হয়ে গেল। এটা 3টে কালার দেওয়া হচ্ছে, এ বি সি। এটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং স্ট্রাকচার, এটা হচ্ছে এইচসিপি, মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার। দুজনের কোয়ার্ডিনেশন নাম্বার হচ্ছে 12, দুটোরই কোয়ার্ডিনেশন নাম্বার 12। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এফসিসি স্ট্রাকচারটাই যেটা, সেটাই এরকম। তো এটা এর চাইতে ভালো, মানে এটা একটু ডিফিকাল্ট আর কি বোঝাটা, এটা আমি জানি যে ডিফিকাল্ট, সেই জন্য আমি অনেক সময় এর পিছনে নষ্ট করেছি, আমি দিয়েছি। কিন্তু এটা এইভাবেই তোকে বুঝতে হবে। কোঅর্ডিনেশন নাম্বারটা পরীক্ষা যায় 12 সিসিবি বা আইসিপি স্ট্রাকচারে। তাহলে এটা বুঝতে পেরেছিস? বাড়িতে গিয়ে পড়বি একটু। বই ফই কিনেছিস না বই ফই কিনিস নি? তোদের কি 11-এর পরীক্ষা হবে কি হবে না? হবে না মনে হচ্ছে। আমি তো কাউন্সিলের খবর নিলাম, বললো না হওয়ার চান্সই আছে। তা সেই জন্য আমি একটা কথা বলছি যে আমরা ফুল ফ্লেজে আর কি আমরা 12-এর পড়াশোনার দিকে কনসেন্ট্রেট কর, ঠিক আছে? আমার মনে হয় না তো হবে পরীক্ষা। যাদের যেসব বোর্ডের হয়ে গেছে, কিন্তু বোর্ডের পরীক্ষা যতদূর শুনছি আর কি হবে না, মানে এমনি আর। হ্যাঁ, বলে এখন দিচ্ছে না আর কি, যেহেতু বলেছিল তো জুন মাসে পরীক্ষা হবে। মে মাসে হলে তো এখনই বলে দিত। যেহেতু জুন মাসে বলেছে, জুন মাস তো এখন টাইম আছে। ভাবছে যে হয়তো তার মধ্যে যদি কমে যায় তাহলে বলে দেবো যে হ্যাঁ পরীক্ষা হবে, এরকম ভাবে আর কি ইয়ে করে রেখেছে। কিন্তু যেটা একটা তো ট্রেনের একটা ধারা রয়েছে, তো এখন কালকে হচ্ছে 1,84,000 সারা ইন্ডিয়া আর কি ইয়ে হয়েছে, অ্যাফেক্টেড হয়েছে। তো সেটা সেপ্টেম্বর মাসে তো 1 লাখ ছিল, তো 1 লাখের ডাবল হল। সেপ্টেম্বর মাসে যা ছিল ওটা ডাবল। সেপ্টেম্বর থেকে কমতে কমতে ডিসেম্বরে এসছে। তাহলে সেপ্টেম্বর মাসে যদি 1 লাখ হয়, তাহলে কমতে 20,000 এরকম এসেছিল ডিসেম্বর না। তো এখন যদি এই সময় যদি এখন 1,84,000 হয়ে যায়, এটা কমতে অন্তত আগস্ট সেপ্টেম্বর চলে যাবে যে কমতে। ন্যাচারালি জুন মাসে পরীক্ষার কোনো চান্স সেই অর্থে নেই। কিন্তু এটা 11-এর ক্ষেত্রে সুবিধা আছে। 12-এ তো পরীক্ষা নিতেই হবে, 12-এ তো কিছু না কিছু করতেই হবে। 11-এর ক্ষেত্রে একটু সুবিধা আছে বলে 11-এর হয়তো পরীক্ষাটা হয়তো ওরা বন্ধ করতে পারে, চান্স আছে আর কি, এরকম পসিবিলিটি আমার মনে হচ্ছে যে রয়েছে। যাকে আমি এই স্ট্রাকচার পর্যন্ত এটা বেশি পড়ালে আমার মাথা ঝিমঝিম করে। হ্যাঁ, এটা তোরাও বুঝিস, আমি তো বুঝি। তো আমি এরপরেও আরও অনেক কিছু আছে, এরকম নয় যে এটা হয়ে গেল। এরপরে আরও অনেক কিছুই আছে, সেগুলো আমি তোকে বলবো পরের দিন ক্লাসে।